আচ্ছা, প্র্যাকটিস সেট 9টা করব, আর কালকে আমি প্র্যাকটিস সেট 10টা দিয়ে দেবো লাস্ট। তাহলে কালকে আমি ক্লাস করাচ্ছি না আর কি, 10টা দিয়ে দেবো, ওটা রেকর্ডিং দেখে নেবে। আর কালকে অফ থাকবে, ওকে। আর বললাম যেটা, যে পরশু দিনকে রিভিশন ক্লাস হবে। পরশু দিন যদি রিভিশন ক্লাসটাতে পুরো রিভিশন না হয়, তাহলে আমরা তারপরের দিনও একটা নিয়ে নেব রিভিশনের জন্য, ঠিক আছে। আর কোশ্চেন অ্যান্সার সলভ করবো না। রিভিশন মানে কি, যে মানে টপিকগুলো, যেমন ভেক্টরের ক্ষেত্রে ডট প্রোডাক্ট কী হয়, কোথায় অ্যাপ্লাই করতে হয়, কীভাবে করতে হয়, ওগুলো একটু করে রিভাইজ করে দেবো খালি। বা এরকম সব টপিকগুলো কোথায় কী ফর্মুলা স্যার আমরা ওটাই পড়েছি। ও- ওটা ওটা স্যার আজকে হলে ভালো হতো, না, আসলে ব্যাপারটা আজকে হচ্ছে আজকে প্র্যাকটিসগুলো হবে না ইউটিউব থেকে আমার। দেখে নিলে হচ্ছে। না, স্যার, ব্যাপারটা আজকে হবে না। আমার একটা মাইন্ডসেটের ব্যাপার আছে না, না না, তো ওটা বলছি না ওটা স্যার। হবে না। ঠিক মানে আছে, ঠিক ওটা আছে তো স্যার, ঠিক আছে শুক্রবার, স্যার। হুম। শুক্রবার অবধি ঠিক আছে, শনিবারটা তো স্যার মনে হয় বাড়িতে একটু সব পুরো দেখতাম, এই করলাম সে ভাবছি। হ্যাঁ, তো শোনো, আমি শুক্রবারেই করে দেবো সকালের দিকে না হলে। হ্যাঁ, এই সকালে তো স্যার আবার বিশ্বনবীর জন্মদিনেরই আছে। আরে, ও ও তুমি পড়ো, পড়াশোনা করো। ও কি আছে, নো তো, জন্মদিন হয়েছে তো ভালো, ওটা পড়াশোনা করলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবে বেশি আরো। আলহামদুলিল্লাহ। বলবে না ও নিজের কাজ ভালো করে করছে। নিজে ভালো করবে, তারপরে সমাজের জন্য কিছু করতে পারবে, তো ওই খালি ঘুরে কি হবে। ঠিক আছে, বাকি ফরজগুলো তো করছো না, ঠিক আছে। আর এই পরের বার ঘুরে নিবে। আমিও তো ঘুরতে পারবো না, তো এর পরের বার ঘুরে নিবে, কি আছে। ঘোরার জন্য বলছি না স্যার, ওই ব্যস্ত থাকবো না সেদিন, পড়াশোনাতেই থাকবো। হ্যাঁ, তো তো হলো, তো সমস্যা কি। ঠিক আছে। হ্যাঁ, তো ওই দিনকে সকালে তাহলে, মানে শুক্রবারে, মানে মোটামুটি তাহলে তাড়াতাড়ি করতে হবে, মোটামুটি ধরো 8টা থেকে 10টার মধ্যে এরকম আর কি টাইম রাখতে হ্যাঁ হবে, হ্যাঁ। ঠিক আছে, কারণ তারপরে আরও কাজ থাকবে আমাদেরও। হুম। তো ঠিক আছে, থাক, আজকে শুরু করা যাক। ওকে। তো প্র্যাকটিস সেট 9-এর যে প্রথম কোশ্চেনটা দেখো, একটি বস্তু স্থির অবস্থা থেকে অবাধে এইচ দূরত্ব নিচে নেমে ভি বেগ প্রাপ্ত হয়, ঠিক আছে। 2v বেগ প্রাপ্ত হওয়ার জন্য বস্তুটিকে কত দূরত্ব নিচে নামতে হবে। মানে আজ ইংলিশেও করেছি আর কি। অ্যান অবজেক্ট ইজ ফ্রিলি ড্রপড ফ্রম রেস্ট টু এ ডিস্টেন্স এইচ অ্যান্ড গেইনস ভেলোসিটি ভি, হাউ ফার ডাউন মাস্ট দ্য অবজেক্ট ফল টু গেইন ভেলোসিটি টু ভি। মানে কি বলছে, যে ধরো এখান থেকে, সাপোজ ধরো পড়ছে বস্তুটা, এখান থেকে এইচ ডিস্টেন্স নিচে নামলে এর ভেলোসিটি হয় ভি, ঠিক আছে। তাহলে এখান থেকে কত ডিস্টেন্স নিচে নামলে ভেলোসিটি টু ভি হবে। এটা তো ইজি আছে না, আমরা দেখেছিলাম এই রিলেশনটা, আগের দিনও ইউজ করেছিলাম, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh হয়, মানে এইচটা আর ভি স্কোয়ারটা প্রপোর্শনাল হয়, তাই না। স্যার স্ক্রিনটা আবছা হচ্ছে, স্ক্রিনটা ও, আবছা আবছা। আচ্ছা, হচ্ছে স্যার সবার। বাংলাতে ভালো ফোন হচ্ছে। সবার হচ্ছে কি, আচ্ছা আমি হ্যাঁ, তো দাঁড়াও, ঝাপসা। ঠিকই দেখতে পাচ্ছি। ও ঠিক আছে চোখের এখন। পাওয়ার। এবার ঠিক আছে স্যার। ঠিক আছে, তো এখানে দেখো, আমরা এটা জানি না যে এইচ, কালারটা চেঞ্জ করে দিই। তাহলে মানে কি বললাম, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, তো এর মানে এইচটা প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, কারণ জিটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি আমরা এখানে। তাহলে H2/H1 করো, তাহলে V2/V1, V2টা কত, 2v বলছে, আর V1টা ভি, তাহলে তার স্কোয়ার আছে মানে 4 হলো। তাহলে H2টা 4 টাইমস H1 মানে 4 টাইমস H, ঠিক আছে, মানে 4 গুণ H এ হবে আর কি। মানে এটা হচ্ছে 4H, ঠিক আছে। তারপরে বলছে নিচের কোন বলটি শুধুমাত্র অজড়ত্বীয় নির্দেশতন্ত্রেই ক্রিয়া করে, ঠিক আছে। নন ইনার্সিয়াল রিফারেন্স ফ্রেম, হুইচ অফ দ্য ফলোয়িং ফোর্সেস অ্যাক্টস অনলি ইন, অজড়ত্বীয় না, নন ইনার্সিয়াল হবে। গুগল ট্রান্সলেটর থেকে করেছি, এই জন্য ভুলভাল করেছি, নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো কোনটা হবে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সে, মহাকর্ষ। দেখো, নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স মানে কি, এটা আগে বলে দিই, যে যেই ফ্রেম অফ রেফারেন্সটা আইদার রেস্টে থাকে, রেস্টে আছে হয়তো,
আর না হলে ইউনিফর্ম মোশনে আছে, সমবেগে চলছে। যদি এই দুটো কন্ডিশন হয় তাহলে বলবো নন ইনার্শিয়াল। তো নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমেই খালি বলছে যে ওই বলটা কাজ করে, তাহলে কোনটা করে? দেখো ঘর্ষণ বল তো যে কোনো ইসেই কাজ করতে পারে, ইনার্শিয়াল হোক নন ইনার্শিয়াল হোক, এটা তো হবে না। স্থির তড়িৎ বল এটাও তো হবে না, এখানে অপকেন্দ্র বলটাই হবে খালি, এটাও হবে না। দেখো অপকেন্দ্র বল মানে কি, যখন তো কোনো একটা বস্তু একটা সার্কেল বরাবর ঘুরে, তো একটা সিউডো ফোর্স হিসেবে কাজ করে, তাই না? মানে বাইরের দিকে ছিটকে যাওয়ার যে প্রবণতাটা mv²/r। তো এই একটা ইউনিফর্ম এর যদি তোমার স্পিডটা ইউনিফর্মও হয়, তাও কিন্তু এটা অ্যাক্সিলারেটেড মোশন হয়, তোমরা জানো, কারণ এর ভেলোসিটিটা তো চেঞ্জ হচ্ছেই, ভেলোসিটি ডাইরেকশনটা সবসময় চেঞ্জ হয়, গতিবেগটা। তো এই জন্য এই বলটা কি হয় তোমার নন ইনার্সিয়াল ফ্রেম, এই মানে এই ফ্রেমটা যে এইভাবে ঘুরছে যে, তো এটা নন ইনার্সিয়াল ফ্রেমের হয় আর কি, অজস্ত্রীয় নির্দেশ যন্ত্রে এই বলটা ক্রিয়া করে, কারণ অ্যাসিলারেটেড এটা না, এই জন্য ত্বরণ রয়েছে সবসময়। তারপরে কোশ্চেনটা দেখো, তাহলে এটা অ্যান্সার হলো সিটা, ঠিক আছে, মানে সেন্ট্রিফিউগাল ফোর্স হবে। তারপরে বলছে একটি ধ্রুবক ভেক্টর এ, এ একটা ধ্রুবক ভেক্টর, ধ্রুবক মানে যে ওর মানটা, ভ্যালুটা আর ওর ডাইরেকশনটা ঠিক ঠিক আছে, মানে দিকটা দুটোই ফিক্সড আছে ধ্রুবক ভেক্টর মানে। আর তাহলে বলছে আর ডট এ এর এর যদি গ্র্যাড নাও তাহলে কত হবে? তাহলে এটা একটু দেখে নাও, মানে এ ইজ এ কনস্ট্যান্ট ভেক্টর, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড দিস ওয়ান। আরটা হচ্ছে এই, দেখো তুই কী করেছে এটা। এনিওয়ে, তো এটা আমি করে দেখিয়ে দিচ্ছি একটু, হ্যাঁ। দেখো এটা একটা কনস্ট্যান্ট ভেক্টর বলেছে, আর আরটা বলে দিয়েছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তোমাকে বের করতে হবে গ্রেডিয়েন্ট অফ আর ডট এ, এই জিনিসটা। তো আমি আর ডট এ যদি করি কত হবে? এ ভেক্টরটাকে আমি এভাবে লিখতে পারবো না, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, মানে তিনটা উপাংশে কম্পোনেন্ট ফর্মে লিখতেই পারি। তাহলে আর ডট এ যদি করি তাহলে কি হবে, আই ক্যাপটা আই ক্যাপের সাথে যাবে, মানে এক্স এ এক্স হলো, এক্স এ এক্স প্লাস ওয়াই আর এ ওয়াই হবে, প্লাস এখানে জেড আর এ জেড হবে। এবার দেখো এগুলো যেগুলো আছে না কনস্ট্যান্ট, যেহেতু তাহলে এগুলো কনস্ট্যান্ট, এর ভ্যালুটাও কনস্ট্যান্ট। তাহলে এবার তুমি যদি ডেরিভেটিভটা করো, মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, আর এই জিনিসটা আছে। এটা বোঝানোর জন্য আমি সবগুলো করছি, কিন্তু এটা ডাইরেক্ট মানে মুখে মুখে করে নিবে, প্র্যাকটিস করা থাকবে। যেমন এখানে দেখো এক্স খালি এখানে আছে, এগুলো ভাবোই না, এগুলো কনস্ট্যান্ট। এক্স এখানেই আছে, মানে প্রথমটা ডেরিভেটিভ করলে এইটাই শুধু থাকবে, বাকি সব জিরো হয়ে যাবে। তাহলে এটা যদি করো তাহলে কি হচ্ছে, আই ক্যাপ এ এক্সটা বেরিয়ে যাবে, আর এক্সের ডেরিভেটিভ 1। সিমিলারলি এখানে জে ক্যাপ এ ওয়াই হবে প্লাস কে ক্যাপ এ জেড হবে। তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা তো এই জিনিসটাই না, মানে এটা এ ভেক্টরই দিচ্ছে না। তাহলে ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট অফ আর ডট এ মানে এটাই হচ্ছে, ঠিক আছে, মানে এটার অ্যান্সার হবে এটাই, এটাই। স্যার বলছি ওই বলো। ডি ডিআর করা যাবে না? হ্যাঁ, ডিআর দিয়ে ডিডিআর দিয়ে যদি করো, হ্যাঁ করা তাহলে যাবে, কি মানে একটু আসবে? মানে তুমি যেটা বলছো হবে, মানে ওটা দিয়ে অনেকের কনফিউশন হতে পারে, যে ধরো এ ভেক্টরটা তো আছে না, তো তুমি ধরো তো এভাবে ওটা লিখলে, ধরো ডিডিআর দিয়ে যদি করো তাও হবে, মানে ও এটা বলছে যে তাহলে আমি এটাকে আর ক্যাপ ডট এ ভেক্টর লিখবো,
আর আর লিখবো এইভাবে। তো আসলে ব্যাপারটা, দাঁড়াও 1 মিনিট। যেহেতু এটা কনস্ট্যান্ট না, তো আমি এটাকে এইভাবে লিখতে পারি যে এটা ডাইভারজেন্স অফ এটা ডট আর, বাইরে এটা লিখে দাও, আর প্লাস আর ডট মানে আর ডাইভারজেন্স অফ এ, এইটা হয়, এইটা ভাঙলে ফর্মুলাতে এইভাবে ফেলা যায় আর কি। তো এইবার এইটা জিরো হয়ে যাবে এই টার্মটা, ঠিক আছে। আর এইটা এটা যদি হ্যাঁ এইটা যদি করো, এইটা হয়ে যাবে কত, ডাইভারজেন্স অফ ওয়ান। আরটা 1 হয় না, হ্যাঁ তাহলে এটা হয়ে গেল এ। তো এইভাবে করো, কিন্তু এই ব্যাপারটাও কি এইভাবে করলে অনেকের হয়তো জানা থাকে না এগুলো, তো এটা হচ্ছে সমস্যা। আর এটা একদম সিম্পলিফাই হলো, এনিওয়ে তুমি যেটা করবে সেটাই হবে, ঠিক আছে। ঠিক আছে স্যার। হুম, তারপরে বলছে 5 কিলোগ্রাম ভরের একটি বস্তুর উপর পরস্পর লম্বভাবে দুটি বল এত আর এত প্রযুক্ত হলে বস্তুর ত্বরণের মান হবে কত, ঠিক আছে। তো এটা 5 হবে। হ্যাঁ, মানে এখানে দেখো 5, এটা মাসটা বলে দিয়েছে, এখানে কোথায় হলো এই কোশ্চেনটা, 4 Newton or 3 Newton forces are applied perpendicularly to an object of mass 5 kilogram. The value of the acceleration of একটা মাস আছে, এটা হচ্ছে 5 কিলোগ্রাম মাস, এখানে এইদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কত, 4 নিউটন ধরে নাও, আর 3 নিউটন ফোর্স হচ্ছে এইদিকে অ্যাপ্লাই হচ্ছে, তাই তো, 3 নিউটন। লম্বভাবে ক্রিয়া করছে যেহেতু, তাহলে বস্তুর ত্বরণের মান কত হবে, তাহলে লম্বভাবে ক্রিয়া করলে তোমার এর রেজাল্টেন্টটা নিতে হয় না, রেজাল্টেন্ট নিতে হয়, তো রেজাল্টেন্টটা কত হবে, মানে রেজাল্টেন্টটা যদি বের করো তাহলে কত হয়, স্কোয়ার মানে কি বলে জানো, রেজাল্টেন্টটা এই বরাবর হবে, তো তো একটা কি হয় ভেক্টরের যে সূত্রটা হয় 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হবে। স্যার স্যার, আগের অঙ্কটা যেটা বললাম ওটা মনে হচ্ছে ওয়ান হয় না, মনে হয় যেটা আমি বললাম, কি ডাইভারজেন্স ডট অফ, প্রোডাক্ট যেটা করি। আরটা, আহ, মনে হচ্ছে 3 হয়, মনে হয় ওই এটা তো 3, ওয়ান ওয়ান করে, মনে হচ্ছে 3, ওটা করে দেখলে ওটা হয় না। মানে তুমি যদি ডাইভারজেন্স অফ আর বলছো না, তো দেখো না, এটা হচ্ছে আই ক্যাপ ডেল ডেল এক্স, আর আরে একটা এক্স আসবে না, তো এক্স মানে 1, মানে আই ক্যাপ প্লাস জে হ্যাঁ ক্যাপ প্লাস কে ক্যাপ হলো না, এটা তো ইউনিট ভেক্টর হলো এটা, মানে এটা এটা কি এই যে ভেক্টরটা হলো, হ্যাঁ 1 + 1 + 1 3 হচ্ছে, ঠিকই তো 3 হচ্ছে তো। 3 হচ্ছে, সেটাই বলছি, আর ওটা তো তাহলে হবে না তাহলে ওই নিয়মে। তাহলে এখানে কোনো সমস্যা হচ্ছে, মানে এই ফর্মুলাটাতে হয়তো এরকম করে হবে না তাহলে। তো ওটাই বলছি, ওটা ওয়ান তো হয় না, ওটা 3 হয়, আর ক্রস প্রোডাক্ট করলে মনে হয় 0 হয়। স্যার হ্যাঁ ওখানে ঠিক ঠিক, ডিডি ডাইভারজেন্স ক্রসটা জিরো হয়, হচ্ছে না স্যার? ক্রসটা জিরো হয়, হ্যাঁ, আর ওটা 3 হয়, আর ডট ক্রসটা প্রোডাক্ট করলে জিরো 3 হয়, আমি হয়। ওটা ওয়ান বলেছি। তো এটা যদি 3a হয়ে যায় তাহলে তো অন্য হয়ে যাচ্ছে, এর মানে এই ফর্মুলাটাতে তো কোনো সমস্যা হ্যাঁ আছে। হুম, হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি স্যার, এই ফর্মুলাটাতে কোনো তাহলে হবে সমস্যা না। আছে, মানে ডাইভারজেন্স অফ এ ক্রস বি এর ফর্মুলাটা কত আছে ওটা দেখতে হবে, এ ডট বি এর ডাইভারজেন্স অফ এ ডট বি। 1 মিনিট দাঁড়াও, আমি বলছি, তো জেনে নাও, মানে জেনে নাও বলতে কি দেখে নাও খালি, যে গ্রেড অফ এ ডট বি যেটা হয়, মানে গ্রেড অফ ধরো এখানে আর ডট এ, তো
এটা এটা ঠিক আছে, এইভাবে সহজ আছে। আর গ্রেড অফ এ ডট বি যদি করো তাহলে এরকম হয় যে এখানে হবে আর ডট ডেল, তারপরে হবে এ, আর প্লাস এ ডট ডেল, বাইরে হবে আর, প্লাস এ মানে আর ক্রস এটা, প্লাস বি মানে এ ক্রস কার্ল অফ এ মানে আর। এটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা, এটা যদি ফর্মুলা হয় সাপোজ, তো তোমার কি হচ্ছে দেখো এখানে এই জিনিসটা তো জিরো হয়ে যাবে, কারণ এটা এর উপরে আছে। কার্ল অফ এটা, কার্ল অফ আরটাও জিরো, আর এখানে এটাও তো জিরো, মানে এই জিনিসটা তাহলে কত হচ্ছে ওটা দেখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা তাহলে এ হবে, এই জিনিসটা করলে এ আসবে। এবার এই জিনিসটা যদি করো তাহলে দেখো এটা কি হবে যে এ এক্স ডেল ডেল এক্স হচ্ছে, প্লাস এ ওয়াই ডেল ডেল ওয়াই, প্লাস এ জেড ডেল ডেল জেড, আর এইদিকে আর ভেক্টর মানে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ঠিক আছে, তো এবার তুমি ডেরিভেটিভটা করলে তখন এখানে আই ক্যাপ এ এক্স হবে প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড। তো এটা এ ভেক্টর হচ্ছে, বাট দরকার কি আছে, এ তো কিছু দরকারই নেই। বুঝতে পেরেছো, মানে হতে তো হবেই অ্যান্সারটা, কিন্তু ওখানে হয়নি আমাদের ওই জন্য। আর এটা তুমি ঠিকই বলেছিলে, আমার তুমি যখন আমরা যখন বললাম না যে ওয়ান, তো আমারও একটু খটকা লাগলো যে এটা ওয়ান হয় কি, তাও আমি লিখে দিলাম। হ্যাঁ, বাট তারপরে আমি ভাবছি ওটা তো 1 হয় না, ওটা 3 হয়। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো, ওটা তো থ্রি হয় ঠিক। সো এনিওয়ে, তো তোমাদের যেটা ভালো লাগে, আমার মনে হয় এটাই ভালো আছে উপরেরটায়। হ্যাঁ, প্রথমে আর ডট যেটা রয়েছে ওটা 0 হবে। এটা হ্যাঁ। হ্যাঁ হবে তো, এটা কনস্ট্যান্ট না, ও আচ্ছা ডেরিভে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এটা কনস্ট্যান্ট যেহেতু জিরো হবে। ঠিক আছে। হুম, তো এইভাবে করলে এটা একটু মনে রাখবে তাহলে হবে। কিন্তু এটা দরকার নেই এখন মনে রাখা, এইভাবে করে নেবে। আচ্ছা হ্যাঁ স্যার, অনেক বড় একটা থাক। হ্যাঁ, তো কোথায় ছিলাম আমরা? ও হ্যাঁ, এখানে ছিলাম। তো এবার পয়েন্ট হচ্ছে যে হ্যাঁ, দুটো বল যদি পারপেন্ডিকুলারলি ক্রিয়া করে তাহলে কি হয়। ধরো একটা বল এইদিকে কাজ করছে আর একটা বল ওই পয়েন্টে এইদিকে কাজ করছে, রাইট? তো এটাকে তুমি এইদিকে বাড়িয়ে দাও আর এটাকে এইদিকে বাড়িয়ে দাও, তাহলে এর রেজাল্টেন্টটা এটা হয় না? তো আহ, এই দুটোর স্কোয়ার করে যোগ করলে এটা হয়, মানে এটা একটা ধরো 4 একটা 3, তাহলে এটার মানটা কত হবে? 4-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার। সামান্তরিকের সূত্র এরকম ভেক্টরে একটা আছে। তো কত হয়ে গেল? 4 × 16, 3-9, 25, 5। তাহলে রেজাল্টেন্ট অ্যাকচুয়ালি ফোর্স যেটা অ্যাপ্লাই হচ্ছে, ফোর্সটা হচ্ছে 5 নিউটন। ঠিক আছে, মানে এখানে কি বের করতে বলেছে? দ্য ভ্যালু অফ অ্যাসেলারেশন, মানে মাস ইন্টু অ্যাসেলারেশন বের করতে বলেছে। 5 কিলোগ্রাম না? আচ্ছা, আমাদের ফোর্সটা 5 আসছে তো, ফোর্সটা 5, ফোর্স মানে মাস ইন্টু অ্যাসেলারেশন, তাহলে অ্যাসেলারেশনটা হয়ে যাচ্ছে 5/m, আর মাসটাও এম 5। এম দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তো 1 হলো, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে, এম দিয়ে ভাগ করে দিলে তো তাহলে ওই 1। রেজাল্টেন্ট হ্যাঁ, তাহলে এটা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে। রেজাল্টেন্টটা বের করেছি।
ও তুমি রেজাল্টেন্টটা বের করে ওটা অ্যান্সার বলে দিয়েছো তাই না? কিন্তু এখানে ত্বরণ চেয়েছে, হ্যাঁ হ্যাঁ ত্বরণ। হ্যাঁ তোমার বলটা চাইনি, এই জন্য এগুলো কিওয়ার্ডগুলো স্যার একটু ধরবে। পারমাণবিক এগুলো স্যার 1 মিটার/সেকেন্ড স্কয়ার হবে না স্যার? 1 মিটার। নেক্সট কোশ্চেন হচ্ছে যে পৃথিবীর ভর অপরিবর্তন, মানে মাসটা হচ্ছে ফিক্সড রেখেছো, রেখে ব্যাসার্ধ 1% কমে যায় যদি ব্যাসার্ধটা, তাহলে অভিকর্ষজ ত্বরণটা কি হবে? এটা আমরা করেছিলাম মনে হয়। If the radius is reduced by 1% while keeping the mass of the earth unchanged, the value of gravitational acceleration of the earth কি হবে? তাহলে কি হবে? দেখো আমরা কি জানি, জিটা যেটা জানি, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, মানে ব্যাপারটা হচ্ছে জি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, 1/r², কারণ এমটা চেঞ্জ করছেই না, তো জি প্রপোর্শনাল টু 1/r², এই জিনিসটা। এবার বলছে 1% রেডিয়াসটা কমানো হয়েছে, তাহলে তখন ধরো জি প্রাইম হলো, আগে ছিল জি, তাহলে জি প্রাইম বাই জি করো যদি, তাহলে নিচে আর প্রাইম হবে আর উপরে আর হয়ে যাবে, তার স্কোয়ার হবে, রাইট? তোমাকে এখানে অপশানগুলো যেগুলো দেওয়া আছে দেখো, পার্সেন্টেজে দেওয়া আছে, পার্সেন্টেজ চেঞ্জটা বের করতে হবে, ঠিক আছে, পার্সেন্টেজগুলো। তো এখানে জি প্রাইম বাই জি তো পার্সেন্টেজ হলো না। আচ্ছা, আর একটা কথা দেখো, এই আরটা নিচে আছে না, তো আর যেহেতু কমিয়েছো নিচে আছে, তাহলে নিশ্চয়ই জি প্রাইমটা বড় হবে, তো পজিটিভ তো হবেই, ঠিক আছে, বাড়বেই। তো কত বাড়বে? তাহলে জি প্রাইম মাইনাস জি বেড়েছে কতর মধ্যে? জি এর মধ্যে, তাহলে এইদিকেও আমি করব, এদিকে কি হবে? আর স্কোয়ার মাইনাস আর প্রাইম স্কোয়ার বাই আর প্রাইম স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো আর প্রাইমটা কত হবে, দেখো আমি যদি 100% ধরে নিই আরটাকে, তাহলে 1% কমেছে না, তাহলে আর প্রাইমটা কত? 99 হবে এর মানে। তো আরটাকে আমি 100 ধরে নিচ্ছি, তাহলে এটা 100 স্কোয়ার, আর আর প্রাইমটাকে 99 ধরে নিচ্ছি, তাহলে 99 স্কোয়ার, আর নিচে হচ্ছে 99 স্কোয়ার। এবার এটা ফ্র্যাকশন হলো, এবার 100 দিয়ে যদি গুণ করে দিই, মানে এখানে 100 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা পার্সেন্টেজে পেয়ে যাবো। এবার বলবে এত বড় গুণটা কিভাবে করব? তাই এটা ইজি আছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি মানে 199 হবে, আর এ মাইনাস বি মানে কি 1 হবে, তাহলে এটা আর 100 আছে, আর নিচে 99 ইন্টু 99 হলো, ঠিক আছে। এবার এইটা যদি করো তো মোটামুটি তোমার যেটা হবে 2-এর কাছাকাছি হবে, 2-এর কাছাকাছি। দেখো এটা আমি অ্যাপ্রক্সিমেশন করে নিচ্ছি, 199টাকে 200 ধরে নিচ্ছি, ঠিক আছে, এটা 100, আর নিচে 99গুলোকে 100 100 করে ধরে নিচ্ছি, তাহলে এটা এটা কাটলো, এটা এটা কাটলো, তাহলে 2-এর কাছাকাছি। বলবে ওইটা কি হলো স্যার, এভাবে হয় নাকি? হ্যাঁ, তো কাছাকাছি পৌঁছাবো আমরা, এক্স্যাক্টলি হবে না, 2 পয়েন্ট সামথিং আসবে না, কিন্তু আমার তো ওটা দরকার নেই, অপশানগুলো দেওয়া আছে। তাহলে কি হবে? উইল ইনক্রিজ হবে 2%, কারণ আমার তো ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, না, তো আমাকে অ্যান্সারের কাছে যেতে হবে। আমি তো বেশি চেঞ্জ করিনি ডাটাগুলো, অল্পই চেঞ্জ করেছি, তো ওটাতে পয়েন্টের খালি তফাৎ আসবে, মানে 1 থেকে 2 হয়ে যাবে, ওরকম হবে না, ঠিক আছে। তো এটা 2% হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে বলছে কোনো আদর্শ তরলের দৃঢ়তা গুণাঙ্ক, রিজিডিটি কোএফিসিয়েন্ট কত? কত হবে কি মনে হচ্ছে? দ্য কোএফিসিয়েন্ট অফ রিজিডিটি অফ অ্যান আইডিয়াল ফ্লুইড ইজ, কত হবে? দেখো রিজিডিটি কোএফিসিয়েন্ট মানে কি, যদি আমি রিজিডিটি কোএফিসিয়েন্টটাকে আর বলি, তো ওটা মানে দেখো, ওটা আমি বলছি, আগে বলে দিই তারপরে বলবে অ্যান্সার, ঠিক আছে, তারপরে অ্যান্সারটা বলবে তোমরা, আমি রিজিডিটি কোএফিসিয়েন্টটা বলে দিই আগে। রিজিডিটি কোএফিসিয়েন্ট মানে হচ্ছে যে ধরো একটা তোমার বস্তু আছে, কঠিন বস্তু ধরো, তো কঠিন বস্তুটাকে
তুমি যদি শিয়ারিং স্ট্রেস দাও, কি শিয়ারিং স্ট্রেস মানে সাইড থেকে এইভাবে যদি ফোর্সটা দাও, ঠিক আছে, এইদিকে, তাহলে কি হবে, সামনের দিকে চলে যাবে, তাই না? এটাকে শিয়ারিং স্ট্রেস বলি আমরা। তাহলে এই এই শেপটা এরকম চেঞ্জ হয়ে যাবে, মানে একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে এরকম, থিটা থিটা ধরো। তো শিয়ারিং স্ট্রেস আর এই যে থিটাটা হলো এটাকে ধরে নাও, বা এই যে থিটাটাকে ধরে নাও, এটাকে শিয়ারিং স্ট্রেইন বলছি। তো এদের রেশিওটাকে আমরা বলছি আর, ঠিক আছে, এটা ধরো আমি এ বলছি, এটাকে বি বলছি, তাহলে আর মানে হয়ে যাবে এ বাই বি, রিজিডিটি কোএফিসিয়েন্ট যেটা। এবার বলছি আদর্শ তরল যদি হয় তাহলে এটা, এ দেখো এখানে আমি যে প্রেশারটা দিলাম বা ফোর্সটা দিলাম, তো এই জিনিসটা পুরো সিস্টেমটা সামনের দিকে একটা মানে বিকৃতি ঘটলো, তাই না? কিন্তু আদর্শ তরলের ক্ষেত্রে কি কোনো ভিসকোসিটি বা ফ্রিকশন আছে? এটা তো জানো ফ্রিকশন নেই, ফ্রিকশন নেই না আদর্শ তরল, প্রত্যেকটা লেয়ার ইন্ডিপেন্ডেন্ট আছে। তো এখানে যখনই তুমি এ সহ্যই করতে পারবে না, যখনই তুমি স্ট্রেস দিতে পারবে সহ্য করতেই পারবে না, এর মানে এর দৃঢ়তা গুণাঙ্ক নেই এর কোনো, ঠিক আছে, আদর্শ যেহেতু বলেছি। তো এটা কত হবে, শূন্য হবে তাহলে আদর্শ তরল। আর এমনি তরলের, আদর্শ সবকিছুই হ্যাঁ সব, হ্যাঁ সব কিছু শূন্য কেন হবে, দেখছি আরো অন্য কোশ্চেন থাকবে। আদর্শ বলে শূন্য, তাহলে এটা জিরো হচ্ছে। ম্যাক্সিমাম। হ্যাঁ জিরো করলেও শূন্য করে দিই। হ্যাঁ তো তুক্কা মারলে লাগিয়ে দিবে, কি আছে, লেগে যেতে পারে, চান্স বেশি আছে। আচ্ছা তারপরে দেখো, আর ব্যাসার্ধে একটি নলের মধ্য দিয়ে ভি বেগে জল প্রবাহিত হচ্ছে। ওই নলের সঙ্গে r/2 ব্যাসার্ধের আরেকটি নল যুক্ত করা হলে দ্বিতীয় নলে জলের বেগ কত হবে? Water is flowing through a pipe of radius r with speed v. If another pipe of radius r/2 is connected to that pipe, the speed of the water in the second pipe. তাহলে এখানে কনসেপ্টটা কি বলো? ইকুয়েশন অফ কন্টিনিউটি। হ্যাঁ ইকুয়েশন অফ কন্টিনিউটি কনসেপ্টটা হচ্ছে, মানে ভলিউমটা সেম হবে, তাই না? ধরো ও ঠিকই বলছে, কে বললো এটা, আম্বিয়া, আম্বিয়া বললো কি? হ্যাঁ স্যার, ভুল করে বলে দিয়েছি। আরে তাহলে তো আর কোনো কথাই হবে না। দেখো এর যে এরিয়াটা আছে আর এর যে ভেলোসিটি আছে, আর এর যে এরিয়া আছে আর এর যে ভেলোসিটি আছে, গুণ করলে দুটো সেম হবে, কারণ ভলিউমটা আসলে সেম করতে হয়। তাহলে এর এরিয়া আর এর ভেলোসিটি দিয়ে গুণ করলে এর ভলিউম পেয়ে যাবো একক সময়, এর এরিয়া এর ভেলোসিটি দিয়ে গুণ করলে একক সময় ভলিউম পেয়ে যাবো, ঠিক আছে। এর ব্যাসার্ধ আর বলেছে, এটা r/2 বলেছে, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা পাই আর স্কোয়ার হচ্ছে, আর ভি হচ্ছে, আর এদিকে পাই r/2 তার স্কোয়ার হচ্ছে, আর ভি প্রাইম বলে দিচ্ছি, পাই পাই কাটলো, আর স্কোয়ার আর আর স্কোয়ার কাটলো, তাহলে ভি প্রাইম ইজ ইকুয়াল টু 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 4 টাইমস ভি হচ্ছে, 4 গুণ হচ্ছে, ঠিক আছে, 4 গুণ। এগুলো কি কি চলে আসছে, 4v। নেক্সট কোশ্চেন, এটা বলো, এটা তো পারবে। জলের উপর একটি সুচকে খুব সাবধানে রাখলে দেখা যাবে যে সুচটি ভাসছে, এর কারণ কি? If you place a needle very carefully on water, you will see that a needle floats. Why? কেন বলো? পৃষ্ঠ টানে এটা, পৃষ্ঠ টান না, জলের পৃষ্ঠ টানের জন্য। সারফেস টেনশন। আচ্ছা এটা তো হলো, তারপরে বলো সমষ্ণ প্রক্রিয়ায় কোনো গ্যাসের আপেক্ষিক তাপ কত? সমষ্ণ মানে কোনো টেম্পারেচারটা চেঞ্জ করা হয়নি। হোয়াট ইজ দ্য স্পেসিফিক হিট অফ এ গ্যাস ইন দ্য প্রসেস অফ, কি বলে, আইসোথার্মাল। এটা অসীম হবে মনে হচ্ছে।
হ্যাঁ এইচ সমস্ত, সমান এটা এম। অসীম হবে নাকি? হ্যাঁ তো স্পেসিফিক হিটটা কি হয়, ডিকিউ বাই ডিটি হয় না। সমস্ত মানে টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে কি কোনো, জিরো টেম্পারেচার চেঞ্জ হবে না। না, তার সামথিং বাই জিরো মানে ইনফিনিটি। এখানে আদর্শ বলেনি যদিও, না হলে শূন্য বসিয়ে দিত আবার লোকজন। হ্যাঁ, রবিলে বসিয়ে দিত। হ্যাঁ আচ্ছা, তারপরে 10 নম্বরটা দেখো, কোনো সংস্থার উপর 20 জুল কার্য করার ফলে, দেখো এখানে সংস্থার উপরে কার্য করা হয়েছে, সংস্থাটি কার্য করেনি, সংস্থার উপরে কার্য করা হয়েছে। কার্য করার ফলে তাহলে এক্ষেত্রে নেগেটিভ হবে না? হ্যাঁ নেগেটিভ হবে। তাহলে স্যার এটা কিন্তু এই কেমিস্ট্রিতে উল্টো হয়ে যায় স্যার। আমরা তো এটা নিয়ে অনেক আলোচনা করেছি। হ্যাঁ স্যার, আমি ভেবেছি ফিজিক্স পার্টের মধ্যে থাকলে ফিজিক্স দিয়ে করব, কেমিস্ট্রি পার্টে থাকলে কেমিস্ট্রি দিয়ে নিয়ম দিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, ওটাই করবে। হ্যাঁ আহ, স্যার। আসলে তুমি কোন মানে তুমি কোন ফর্মুলাটা ইউজ করছো সেই হিসেবে করবে, আমি তো এটা ইউজ করব না সব সময়, ডিইউ প্লাস ডিডব্লিউ, আমি যদি এটা ইউজ করি তো আমি এই কনসেপ্টটাই লাগাবো। এবার তুমি তো ওখানে অন্য ফর্মুলা ইউজ করবে, তো তো ওই কনসেপ্টটা লাগাবে, বোঝা গেছে? আচ্ছা। হুম। তো এইবার কোনো সংস্থার উপর 20 জুল কার্য করা হয়েছে, আর এর ফলে কি হয়েছে, 4 জুল তাপ শক্তি ত্যাগ মানে বের হয়েছে। তো প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি বলছে 70 জুল, তাহলে অন্তিম অভ্যন্তরীণ শক্তি কত হবে? As a result of doing 20 joule of work on a body, the body gives up 4 joule of heat energy. If initial internal energy of the body is 70 joule, then what is the final? তো কি জানি আমরা, জানি যে ডি কিউ ইজ ইকুয়াল টু, দেখা যাচ্ছে তো না, ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখানে সাইনটা একটু ইম্পর্ট্যান্ট আছে, দেখো ডি কি হয়েছে যে 20 জুল ওয়ার্ক করা হয়েছে সিস্টেমটার উপরে, মানে ডি ডাব্লিউটা -20 হবে, ঠিক আছে, ডিইউটা ডিইউ থাক। আর ডি কিউ কী হয়েছে, দেখো আমরা সিস্টেমে তাপ দিই, যখন আমি এটা বলেছিলাম তো তো বলেছিলাম যে সিস্টেমে যদি ডি কিউ পরিমাণ তাপ দেওয়া হয়, তো এখানে 4 জুল অফ হিট এনার্জি কী হয়েছে, বেরিয়ে গেছে, গিভস আপ, বেরিয়ে গেছে, মানে এটাও মাইনাস হবে, -4। তো ডিইউটা কত হচ্ছে তাহলে, ডিইউটা হচ্ছে -4, এর -20টা ওইদিকে নিয়ে যাও, তাহলে +20, তাহলে হয়ে যাচ্ছে কত, 16, এর মানে +16। আগে কত ছিল 70 জুল, এখন +16, তাহলে টোটাল হবে কত, 70 জুল +16, মানে 86 জুল হবে এখন, বোঝা গেছে? কিন্তু তোমরা বলবে যে তাহলে তো 86 তো অ্যান্সারই নেই কোথাও, কিন্তু এটাই অ্যান্সার। তার কারণ হচ্ছে ও এখানে প্রিন্টিং মিস্টেক করে দিয়েছে, এটা 4 না হয়ে 40 হবে, ঠিক আছে, এখানে এটা 4 না হয়ে 40 হবে, আর এটা যদি 40 হয় তাহলে এটাও 40 হবে, কোথায় গেল, আর এটাও 40 হবে, তাহলে এটা কত হবে, -20 হবে। আর এটা যদি -20 হয় তাহলে 70 আর -20 তাহলে হবে 50, আর 50টা অ্যান্সার আছে। মানে মেথডটা সেম, কিন্তু ডাটাটা ওটা মিস করে দিয়েছে, এই জন্য আমাদের অ্যান্সার মিলছিল না, টাইপিং করতেই মিস হয়ে গেছে। বোঝা গেছে কি বললাম আমি? স্যার তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার 50 86। হবে, হ্যাঁ কোশ্চেনটা চেঞ্জ করো, অ্যান্সারটাও চেঞ্জ করো। ও কোশ্চেনটাতে 50। মানে কোশ্চেনটাতে এখানে 40 করে দাও, ঠিক আছে, আর তারপরে অ্যান্সার হবে 50। এবার কোশ্চেনে ভুল থাকলে কি করা যায় বলো? এই একটা অঙ্ক আমাদের হচ্ছিল না না একদিন, ইসের রোদের, তারপরেরটা দেখো, হ্যাঁ এটা তো ঠিক আছে, মানে একটি প্রিজম দ্বারা সাদা আলোর বিচ্ছুরণ ঘটলে কোন বর্ণের আলোর জন্য বিচ্যুতি কোণ সর্বাধিক হবে?
When white light is dispersed by a prism, for which color of light will the angle of divergence deviation এটা b maximum কোনটা হবে? পার্পল। এটা বড় করা হয়েছে, ও বুঝে গেছে নাকি অ্যান্সারটা? পার্পলই হবে, বেগুনি। আসলে হয় কি যে বেগুনি যে আছে, ধরো সাদা লাইট ফেলেছো তুমি প্রিজমে, তাহলে ভিবজিওর হয় না, ভিবজিওর রেডটার এনার্জি সব থেকে কম হয়, মানে এর ওয়েভলেন্থটা বেশি হয়, ঠিক আছে? তো সেই হিসেবে আমরা কি জানি যে যদি ভেলোসিটি দেখি, সি যদি দেখি, তাহলে বা মিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তো এরকম হয় না? না কি বলছি, ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা হয় এরকম, ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, ভেলোসিটিটা এন ল্যামডা হয়। তো এবার দেখো ল্যামডাটা যার কম তার ভেলোসিটিও কম, এর মানে, তাই না? তো রেডটার ভেলোসিটি কম হবে, তাহলে ভেলোসিটি কম হলে ও বেশি ডেভিয়েশন হবে না, ও কম, এই কি হলো এটা, বেগুনিটা বেশি ভেলোসিটি, তাহলে ওর ডেভিয়েশনটা বেশি হবে, এটা কম হবে, এইভাবে করে, এই জন্য তো বিচ্ছুরণটা হয়। তাহলে ভিবজিওর এর মানে রেডটার সব থেকে কম আর ভায়োলেটটার সব থেকে বেশি, এখানে বলেছে সব থেকে বেশি কোনটার হবে, সর্বাধিক, তো বেগুনিটা। সব থেকে কম জিজ্ঞেস করলে তখন তোমরা রেডটা করে দিতে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম বলেছে তো পার্পলটা হবে। তার মানে স্যার যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার ইয়েটাও বেশি, যার তরঙ্গ, হ্যাঁ, না না, যার তরঙ্গ ল্যামডাটা। উল্টা, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আচ্ছা হ্যাঁ, ভি ইকুয়াল টু এন ল্যামডা না, তার ভেলোসিটি বেশি হচ্ছে। ও হ্যাঁ ঠিকই তো, মানে এক্সপ্লেনেশনটা উল্টো হয়ে গেল, মানে ল্যামডাটা যার বেশি, হ্যাঁ রেডের বেশি না, হ্যাঁ, রেডের সেই তো ল্যামডাটা জানি। বেশি, তাহলে ভিটাও বেশি হচ্ছে তাহলে, আর স্যার ভিটা মিউর সাথে সমানুপাতিক দিতে হবে না? মিউ দিয়ে, মিউ দিয়ে বলো, মিউ তো, মিউ ইজ ইকুয়াল টু কি হয়, ভি সি বাই না ভি, স্যার, চ্যুতিকোণের ক্ষেত্রে হ্যাঁ, ডেল্টা ডেল্টা ইজ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান এ, এটা যেটা, হ্যাঁ ওটা দিয়ে যদি করা যায়। হ্যাঁ এটা তুমি করো না, কিন্তু মিউ এর সাথে সিটার রিলেশন নিয়ে আসবে না, সি তো ফিক্সড আছে, ভিটা দেখো, ভিটা দেখো, ভিটা বেশি হচ্ছে, সি নয় স্যার, তো মিউর সাথে ল্যামডাটার সম্পর্ক হচ্ছে স্যার আপনার এটা না না কোন কানেকশন, উত্তর হবে স্যার? না বলছি, অ্যান্সার ওটাই আছে, হ্যালো, শোনো শোনো শোনো, আমি কানেকশনটা করে আমি দিচ্ছি বলছি স্যার, দাঁড়া, এই শোনো সবগুলো লেখা, শোনো আমার কথা শোনো, ল্যামডা বেশি, হ্যাঁ স্যার। ল্যামডা বেশি, তাহলে ভিটা বেশি, ঠিক আছে? ভি বেশি ভালো কথা, কিন্তু তার রেসপেক্টে মিউটা কম, ভিটা নিচে আছে না, ভি বেশি হলে মিউটা কম হচ্ছে ওই কালারের জন্য, ওই কালারের জন্য মিউ যদি কম হয় তাহলে এটা কম, মানে ডেল্টাটাও কম, সবগুলো কানেক্টেড। মিউ কম হলে ডেল্টা কম হবে। হ্যাঁ, তো ডেল্টাটা কম হচ্ছে না, মিউটা যদি কম হয়ে যায়, এই রিলেশনটাই যদি দেখো, এই মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে যদিও মিউ মাইনাস ওয়ান, মিউটাই কম করে দিচ্ছ, তাহলে তো এই পুরো জিনিসটাও কম হয়ে যাবে না। দেখো তো হচ্ছে কি হ্যাঁ না, হচ্ছে নাকি? এটা হুম মিউটা, ঠিক আছে স্যার, হ্যাঁ। মিউটা আগে আছে না, তাহলে হুম দেখো এখান থেকে তাহলে মিউ আমাদের আগে। আরো, হ্যাঁ, এখান থেকে আরো আমাদের একটা জিনিস শিখতে হলো, যে ল্যামডা বেশি যার, তার মিউটা কম, সেই কালারের জন্য, ঠিক আছে? আর মিউটা কম তো ডেল্টাটাও কম, উল্টো ভাবো, তাহলে ল্যামডা যদি কম হয়, ল্যামডা কম হলে তোমার ভিটা কম মানে মিউটা বেশি, আর মিউটা বেশি মানে ডেল্টাটাও বেশি, তো এইভাবে করো তুমি বেগুনিতে যাবে, মেন তো বেগুনি তো হবেই বলছি হবে স্যার, অ্যান্সার। তার থেকে মনে মনে না রাখাটাও তো আরে, ভালো ছিল, অত স্যার। আমরা এক্সপ্লেনেশন করছি, মানে তুমি তো মনে বেগুনি রাখবে, বেগুনি তো আছেই অ্যান্সার, কিন্তু আমি এক্সপ্লেনেশন করতে গিয়ে তখন উল্টা হয়ে গেছে না, তো ওটাই আর কি, ও ধরেছে তো ভালো ব্যাপার, বোঝা গেছে মানে কানেকশনটা, এই এই যে হ্যাঁ ফর্মুলাগুলো স্যার, এগুলো আমরা সব বেগুনির বেশি। ঠিক আছে ওটাই,
মনে রাখো, বেগুনির বেশি আর রেডটার কম, তাহলে ডেভিয়েশন। ঠিক আছে, না এইভাবে একটু এক্সপ্লেনেশন করলে না, এইটাই কোশ্চেন দিবে ওরকম তো না, না তোমার একটু ল্যামডা দিয়েও দিয়ে দিল বা অন্য কিছু দিয়ে দিল, তো একটু এই জন্য বলা হয়। এনিওয়ে, তার মানে স্যার বিচ্ছুরণ বললে স্যার কোচির ইকুয়েশনটা এনে ভাবতে হবে চিন্তাটা, মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, ওখান থেকে তাই তো? ল্যামডার সঙ্গে মিউ এর সম্পর্ক ব্যস্ত থাকে। কুচিটার কথা বলছো, মিউ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এখান থেকে ল্যামডাটা বেশি যদি হয় তাহলে মিউটা কম হচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, তো তাহলে ঠিক হয়ে আছে, যাচ্ছে। মিউটা যদি কম হয় তাও তো তো একই ব্যাপার তো হলো। ঠিক আছে, এখান থেকে ভাবো হ্যাঁ স্যার, তাও হবে। বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, তারপরে বলছে নিউটনের বলয় পরীক্ষায় চতুর্থ অন্ধকার রিং এর ব্যাসার্ধ এত হলে নবম অন্ধকার রিং এর ব্যাসার্ধ কত? In Newton's experiment, if the radius of fourth dark ring is 8 millimeter, then what is the radius of ninth dark ring? তাহলে এটা তো মনে রাখতে হবে। দেখো এইগুলো কোশ্চেন আসবেই আসবে, মানে আসতেই পারে আর কি, আসবেই আসবে না। তো তোমাকে ডার্ক রিং এর জন্য এটা যে হয় আর এন স্কোয়ার ইজ ইকুয়াল টু এন ল্যামডা আর। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা, আর আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তো এটা মনে রাখবে। এর মানে দেখো ল্যামডা তো ফিক্সড, রেডিয়াস অফ কার্ভেচারটাও ফিক্সড, তাহলে বেসিক্যালি আর এনটা প্রপোর্শনাল টু রুট ওভার অফ এন হচ্ছে না। এবার কোশ্চেনটা কি কি বলেছে, কার ফোর্থ আর নাইনথের, তাই না? তাহলে আর নাইন বাই আর ফোর করো, তাহলে বেসিক্যালি 9/4 হলো, তাহলে 3/2 হলো, তাহলে আর নাইন ইজ ইকুয়াল টু এটা টাইমস আর ফোর, 3/2 আর ফোর কত ছিল? 8 mm, তাহলে 8 mm 2 দিয়ে কাটো, তাহলে 12 mm হচ্ছে, তাহলে 12 mm। ঠিক আছে, স্যার এই কোন সূত্রটা লাগালেন স্যার? এই সূত্রগুলো অনেকগুলো আছে, বুঝতে না পারি। এখানে আমাদের দেখো, আমি নিউটন স্ট্রিং এ বলছি, একটা তো ব্যাসার্ধের গুলো মনে রাখবে, মানে আর এন স্কোয়ার ইজ ইকুয়াল টু এন ল্যামডা আর। আর মিউ যদি থাকে মিউ, তাহলে মিউ নিচে ডিভাইড হয়ে যায় মিউ থাকলে, মানে এখানে নিউটন রিংটা আছে না, এই মিডিয়ামটা যদি এয়ার হয় তাহলে মিউটা 1 হয়ে যায়, এখানে জল তল দিয়ে দিলে এটা মিউ এর ওটা মিউ বসবে, ওর প্রতিসরাঙ্কটা। একটা এটা মনে রাখবে, এটা ডার্কের ক্ষেত্রে। তারপরে যে এটা হয় যে রেডিয়াস অফ কার্ভেচার বের করার, ডি এন প্লাস এম তার স্কোয়ার মাইনাস ডি এন স্কোয়ার বাই 4 m ল্যামডা, এরকম হয় না রেডিয়াস অফ কার্ভেচারটা। এমটা হচ্ছে এই দুটো ডায়ামিটারের মধ্যে ডিফারেন্সটা, এমটা। এটা মনে রাখবে, এটাতেও কোশ্চেন থাকতে পারে, এগুলো থেকে তো দেখতেই পাচ্ছ আছে। আর তারপরে তোমাদের ডবল স্লিট এক্সপেরিমেন্টের থিকনেস বের করার যে কোশ্চেনটা, ওটা টি ইজ ইকুয়াল টু এন ল্যামডা বাই মিউ মাইনাস ওয়ান, এই ফর্মুলা থেকে কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, এটা আমরা ওই লাস্টের দিনে আলোচনা করব না হলে, মানে 5 তারিখে, হ্যাঁ স্যার, এই জায়গাটা একটু করুন। মানে ফর্মুলাগুলো আলোচনা করব যে কোথা থেকে কি ফর্মুলা মনে রাখা উচিত এখন। তারপরে একটি টার্ন করা ধাতব তারের যখন টি টার্ন টি আর কি, তখন ওই তারের মধ্যে দিয়ে তির্যক তরঙ্গের বেগ ভি। তাহলে 40 টার্ন করা হলে তির্যক তরঙ্গের বেগ কত হবে? When the tension of a stretched metal wire is t, velocity of transverse wave is v. If the tension of the wire is 4 times t, then what will be the velocity? তো এখানে এখানে মেন হচ্ছে যে স্ট্রেচ ওয়্যারের ক্ষেত্রে তোমাকে যে ভেলোসিটি আর টেনশনের সাথে যে রিলেশনটা, সেটা হচ্ছে মনে রাখতে হবে। মানে ভি প্রপোর্শনাল টু ধরে নাও টেনশন বাই স্মল এম,
স্মল এম দিতে পারো, অন্য কিছু দিতে পারো। স্মল এমটা কি? মাস ডেনসিটি, মাস ডেনসিটি, লিনিয়ার মাস ডেনসিটি, মানে একক দৈর্ঘ্যে কতটা মাস আছে ওই। লম্বা না লোহা, তো মানে স্ট্রেচ মেটাল ওয়্যার, তো ওয়্যার মানে লিনিয়ার হবে, এই জন্য মাস ডেনসিটি। তো যাই হোক, এটা তো ফিক্সডই আছে, মানে যেটা বুঝতে পারলাম, তাহলে এটা প্রপোর্শনাল টু টেনশন হয়। টেনশন তো সামনে পরীক্ষা আছে স্যার, সেই টেনশনের কথা বলছেন কি না? মানে এই টার্নটার কথা বলছি। তাহলে এটা বুঝতেই পারছো এবার কিভাবে করবে। তাহলে V2/V1 করে দাও, T2/T1 হলো, এটা হচ্ছে 4T আর নিচে হচ্ছে T, টি কাটলো 4 মানে 2, তাহলে V2 ইজ ইকুয়াল টু 2 টাইমস V হল। ঠিক আছে, 2 টাইমস V হচ্ছে। মানে এই কোশ্চেনটাতে যেটা আমাদের শিখতে হলো যে স্ট্রেচ স্ট্রিং এর ক্ষেত্রে, দেখো আমরা স্ট্রেচ স্ট্রিং পড়িনি কিন্তু, কিন্তু এখানে কোশ্চেন দিয়েছে তো আমি বলে দিলাম যে স্ট্রেচ স্ট্রিং এর ক্ষেত্রে ভিটা প্রপোর্শনাল টু তার টেনশনটার সমান। ঠিক আছে, আর তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে 2V। এবার স্ট্রেচ স্ট্রিং পড়িনি, এটা সিলেবাসে মনে হয় ছিল না ওরকম লেখা, এই জন্য পড়িনি। এনিওয়ে, কি করা যাবে, দিয়েছে তো করে নিবে। এটা বলো তো 14 নম্বরটা বুদ্ধি লাগাই বলবে, এটা আমরা পড়েছি সিম্পল হারমোনিক মোশন। একটি সরল দোলগতিতে গতিশীল কণার এক পর্যায়কালে, মানে ক্যাপিটাল টি পিরিয়ডে, গড় গতিশক্তি গড় স্থিতিশক্তির মান কত হবে? দেখো, মানে ধরো সিম্পল পেন্ডুলাম যদি ধরো না, ওটাও তো একটা সরল দোলগতি, তো সেই ক্ষেত্রে কি হয় দেখবে, মানে এইটা ধরো এখানে যখন যায় তো তখন পুরোটাই কি হয়, ওর স্থিতিশক্তি হয়, যখন এখানে আসে পুরোটাই গতিশক্তি হয়। ঠিক আছে, এইভাবে করে। এনিওয়ে, তো এখানে পুরোটাই স্থিতিশক্তি মানে কি, গতিশক্তি নেই এখানে, এর মানে এখানে যা এনার্জি আছে সেটাই টোটাল এনার্জি। ঠিক আছে, এবার এর বিস্তারটা যদি এ হয়, তাহলে টোটাল এনার্জি যেটা হয় 12m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এই জিনিসটা। এবার বলছি অ্যাভারেজ গতিশক্তি আর অ্যাভারেজ স্থিতিশক্তি কত হবে, তাহলে এর অর্ধেক অর্ধেক করে দাও, ওটাই হবে। কারণ এখানে ম্যাক্সিমাম তোমার গতিশক্তি স্থিতিশক্তি হচ্ছে, এইদিকে ম্যাক্সিমাম স্থিতিশক্তি এখানে, দুটোর অ্যাভারেজ করে দাও। আর বা এগুলো সব এনে এর অর্ধেক হয়ে যাবে আর কি, তাহলে এটা হবে। ঠিক আছে, হাফ এটা হবে না, এই যে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার যে বলছে, এটা হবে না কেন? কারণ এটা তো টোটাল এনার্জিটাই তো, এটা কিভাবে হবে? আর জিরো তো হবেই না, জিরো তো হবেই না, কারণ জিরো কি হয় কোনো কিছু। স্যার গড় স্যার স্যার গড় বলো গতিশক্তিটা শূন্য হওয়া উচিত নয়? কেন? গড় গতিশক্তিটা আরে গতিশক্তি তো স্কোয়ার টার্মে আছে, হাফ এম ভি স্কোয়ার আছে, শূন্য হবে? স্কোয়ার গুলো শূন্য হয় কখনো? গড় হলেই কি শূন্য হবে সব সময় নাকি? এখানে হ্যাঁ, সরণ ত্বরণের ক্ষেত্রে ঠিক আছে, বুঝতে পেরেছো আমি কি বললাম? মানে ধরো হ্যাঁ ডিসপ্লেসমেন্টের স্যার। ক্ষেত্রে অনেক সময় শূন্য হয়, কিন্তু মাইনাসের স্কোয়ার করলেও তো ওটা প্লাসই দেয় না, তো শূন্য হবে না স্কোয়ার থাকলে। বুঝতে পেরেছো? তো এটা এ নাম্বারটা তো হবেই না অ্যান্সার এটা। এইটা একটু একটু বুঝান তো আবার। আচ্ছা, আমি এটা ট্রিক বলছি, ছাড়ো। দেখো, একটা সিম্পল পেন্ডুলামকে কনসিডার করো, তাহলে এর এখানে যা আছে সব গতিশক্তি আছে না, মানে এখান থেকে যদি ছাড়বে যখন আসলো এখানে, মিনিমাম পয়েন্টে সব গতিশক্তি আছে, আর ম্যাক্সিমাম পয়েন্টে সব স্থিতিশক্তি আছে। তো আমার কথা হচ্ছে যে স্থিতিশক্তি বা গতিশক্তি জিরো তো হবে না অ্যাভারেজটা, তাহলে এই দুটো পয়েন্ট তো এমনি বাদ গেল, রাইট? এবার পয়েন্ট হচ্ছে যে তাহলে এটা হবে না হলে এটা হবে। এবার দেখো, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার যেটা না, সেটা টোটাল এনার্জিটা হয়, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা টোটাল এনার্জি হয়, টোটাল এনার্জি।
তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যদি নিই, পটেনশিয়াল এনার্জি বা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যদি নিই, তাহলে নিশ্চয়ই কি হবে, এটার তো অর্ধেক অর্ধেক করে হবে না, কারণ দুটো যোগ করলে এটা আসছে। মানে একটা লজিক আর কি, যে অ্যান্সারটাতে যাওয়ার আর কি। এটা টোটাল এনার্জি যেহেতু দিচ্ছে, তো তুমি যদি এটাকে ধরে নাও, তাহলে একটাকে জিরোই করতে হবে সেই হিসেবে, কিন্তু জিরো তো হবে না, এগুলো তো হবে না। তাহলে এটাতেই আমরা পৌঁছাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তার নেক্সট কোশ্চেনে যা। দেখো এটা হচ্ছে দুটি আধান প্লাস 1 মাইক্রোকুলম্ব আছে। আধান যথাক্রমে এতো ভেক্টর আর এতো ভেক্টর বিন্দুতে রাখা আছে, মানে এই পজিশন ভেক্টরের যেখানে আছে, ধরো এটা হচ্ছে এই পজিশন ভেক্টরটা, আর এর রেসপেক্টে এটা ধরো এই পজিশন ভেক্টরে রাখা আছে। তাহলে আধান দুটির মধ্যে স্থির তড়িৎ বল কত? তো আমাকে এদের মধ্যে ডিস্টেন্সটা তো আগে জানতে হবে না। তো ডিস্টেন্সটা জেনে গেলে তো তুমি Q1 Q2/4πε0r² করে পেয়ে যাবে বলটা, রাইট? মানে এখানে এই যে ভেক্টর আছে আর এই যে ভেক্টর আছে, এই দুটো মাইক্রোকুলম্ব চার্জকে রাখা হয়েছে, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত হবে? এখানে ও ভেক্টরগুলো নিতেই পারে না। তো ব্যাপার হচ্ছে এই দুটোর মধ্যে, ধরো এটা আমি এ বলছি, এটা ধরো বি বলছি, তাহলে এ বি এর মধ্যে পজিশন ভেক্টরটা কত হবে, মানে এ বিটা কত হবে? তো ওটা যদি বের করতে হয়, তাহলে এইটা বি মাইনাস এ করে দিচ্ছি, তাহলে 2 মাইনাস আই, মানে 2 মাইনাস 1 মানে 1 আই ক্যাপ, মানে আই ক্যাপ হলো 3 মাইনাস 1 মানে 2 জে ক্যাপ হলো, আর -1 মানে -2 কে ক্যাপ হলো। তো এই জিনিসটা কি হলো, এই জিনিসটা এ আর বি এর ভেক্টর, এই দুটোর মধ্যে ভেক্টরটা হলো, কিন্তু আমাকে তো মানটা বের করতে হবে না। তো এর মডটা যদি নিই, তাহলে কি হবে, স্কোয়ার রুট অফ 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস -2 এর স্কোয়ার, মানে ওটাও 2 এর স্কোয়ার হবে। তাহলে এখানে 4 আর 4, 8 আর 1 9, √9 মানে 3, মানে অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা 3 হলো, বুঝে গেছো? এবার 3 যখনই পেয়ে গেলে, তো তখন তো তুমি ফোর্সটা পেয়ে যাবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা ফোর্স মানে কি হয়, Q1 Q2/4πε0 আর স্কোয়ার। আর দেখো এটা মনে রাখবে যে 1/4πε0 এর মান হয় 9 × 10⁹, তাহলে 1/4πε0 এর মান 9 × 10⁹ হলো। Q1 আর Q2 দুটোই 1 মাইক্রোকুলম্ব করে, তাহলে কুলম্বে করলে 10⁻⁶ আর 10⁻⁶, 10⁻12 হয়ে গেল। আর নিচে আর স্কোয়ার আছে, আরটা 3 স্কোয়ার, মানে 3 স্কোয়ার মানে 9, তাহলে 9 আর 9 তো কাটলো, 10⁹ আর 10⁻⁻12, এখানে এটা 1ই আছে না, 10 কেন হলো, 10⁹ আর 10⁻⁻12 মানে কি 10⁻³ হলো নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। স্যার বলছি স্যার, এখানে এম গুলো কেন দিয়েছে? কোনগুলো বলো? এম গুলো স্যার, সে ভেক্টর গুলো পাশে এম গুলো, একক ভেক্টরের আরে পাশে। ওটা মিটার দিয়েছে, মিটার মিটার লেন্থটা না, এটা পজিশন ভেক্টর, তো একটা লেন্থ হবে না ওটা, ওর মানটা আমি তো যেটা ওটাই হবে। বুঝতে পারি, আমি বলছি এমটা আবার কিছু ব্যাপার আছে না নাকি না, স্যার? ওটা এটা থেকে বুঝতে, মিটার। হ্যাঁ মিটারে দেওয়া আছে, এটা দেখো না এসআইতে, না এসআইতে দেওয়া আছে ওই লেন্থটা। ঠিক আছে, আচ্ছা স্যার, আমি এটা বুঝতে অসুবিধা হয় যে কখনো এ বিটা বিয়োগ করে দিলেন, আবার কখনো যোগ করতে হয়, এটা কি করে বুঝবো? এখানে তুমি এখানে তুমি যদি, আমি এটা মাইনাস এটা করলাম, তো তুমি এটা মাইনাস এটা করো, তাও একই অ্যান্সার আছে, কারণ তুমি মডটা বিয়োগটা বের কেন করছো না। করবো স্যার? আরে এটা ভেক্টরের কনসেপ্টগুলো জানতে হবে তাহলে। মানে আমি বলে দিই একটু তাহলে, ধরো একটা ভেক্টর এইদিকে আছে এ ভেক্টর, একটা ভেক্টর এইদিকে আছে বি ভেক্টর,
তাহলে এর রেজাল্টেন্ট ভেক্টর যেটা হয় এটা এই দিকে ডাইরেকশনটা যদি হয়, এটা যদি সি হয় তাহলে হয় এ ভেক্টর প্লাস ভি ভেক্টর। বোঝা গেছে? হ্যাঁ এটা জানি, এটা জানো তো? এবার এটা তো এরকম, জানি। হ্যাঁ শুনো, তো এখানে রেজাল্টেন্টটা হয়। এবার সাপোজ ধরো এরকম যদি হয়, তাহলে কি বোঝা গেল যে এটা একই যেখানে সাইক্লিক অর্ডারে যাচ্ছে যোগ হয়ে যাচ্ছে। তো আমি এইটা আর এটা কনসিডার করি, তাহলে এটা সাইক্লিক অর্ডারে যাচ্ছে না, না? তাহলে বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবে? সি ভেক্টর মাইনাস এ লিখতে পারবে না? এখান থেকে দেখো না, বিটা সি মাইনাস এ লিখতে পারবে না? তো সাপোজ ধরো একটা এটা না পয়েন্ট থেকে, এখানে বুঝতে পারলাম। হ্যাঁ, তো তোমাকে ওটাই তো বের করতে হবে, এই ভেক্টর পজিশনে একটা রাখা আছে। এই কোশ্চেনটা পড়ে কি বুঝছো হুম। তাহলে? দেখো কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ে কি বুঝছো যে বের করতে হবে? দেখো 16 নম্বরটাতে বলছে আর রোধের মধ্য দিয়ে টি সময়ে প্রবাহিত আধান হচ্ছে এত। টি সময়, টিটা জানি না কত, যেখানে এ ও বি দুটি ধনাত্মক ধ্রুবক। তাহলে আর রোধে মোট যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা কত? মানে তাপ। Through the resistance R, the charge flowing is Q is equal to AT minus BT square, where A and B are constant. The total amount of heat generated in the resistance R is কোনটা হবে? তাহলে কিভাবে করব? কোন আইডিয়া? কারেন্টটা বের করতে হবে না? কি করা যাবে স্যার ওটা? ডিকিউ বাই হ্যাঁ ডিটি। এখানে কারেন্ট দেওয়া আছে। মানে জুল হিটিং পড়েছিলাম না, জুল হিটিং। তো জুল হিটিং এ কি ছিল? H ইকুয়াল টু আই এই স্কোয়ার আর টি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে আইটা দেওয়া নাই। আইটা দেওয়া নেই, কিউটা দেওয়া আছে, এটি মাইনাস বিটি স্কোয়ার। তাহলে কিউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে এটি মাইনাস বিটি স্কোয়ার। তো আইটা কি পাবো না? ডি কিউ বাই ডিটি, তাহলে এ মাইনাস টু বিটি হলো। এবার দেখো এই আই এর ভ্যালুটা তোমার পজিটিভ হতে হবে, আই এর ভ্যালুটা পজিটিভ হতে হবে। মানে আই যদি ফ্লো হয় টাইমের রেসপেক্টে পজিটিভ যদি হয়, তাহলেই তো তোমার কি হবে? হিট জেনারেট হবে না? আই হুম হুম। যদি নাই যায় তো হিট জেনারেটই হবে না। তো এর মানে এই ভ্যালুটা পজিটিভ হতে হবে। কেন? আমি টাইমের লিমিটটা বের করতে চাই যে কতক্ষণ অবধি চলবে আর কি। তো ওই টাইমের পরে তো আইটা একটা সময় নেগেটিভ হয়ে যাবে, তো তখন তো আর হবে না কাজ। তো এটা যদি পজিটিভ হতে হয় তাহলে টি এর ভ্যালুটা কত হতে হচ্ছে? টু টু, বি বাই এ। না, এক মিনিট, তাহলে এটা গ্রেটার দেন টু বি টি হচ্ছে, তাহলে টিটা লেস দেন এ বাই টু বি হচ্ছে, তাই না? এ বাই টু বি। হ্যাঁ, মানে হুম। টিটা তোমার 0 থেকে এ বাই টু বি টাইম অবধি চলবে কারেন্টটা, তারপরে নেগেটিভ হয়ে যাবে, তো তখন হিট জেনারেট হবে না। তো টোটাল হিট জেনারেট বের করতে গেলে আমাকে কি করব? আই স্কোয়ার আর তারপরে ডিটি করে দেবো, ইন্টিগ্রেশন করে দেবো 0 থেকে টি অবধি টাইমটা, এটা এই টাইমটা। তাহলে আই স্কোয়ার কত? এটা এই জিনিসটার স্কোয়ার, আর তো কনস্ট্যান্ট ডিটি 0 থেকে টি, আরটা বের করো। এবার এটা ইন্টিগ্রেশনটা করতে হবে, টি এর মানটা বসিয়ে দিচ্ছি এ বাই টু বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে টু টু দ্য ফোর এ বি টি প্লাস বি স্কোয়ার, মানে ফোর বি স্কোয়ার টি স্কোয়ার ডিটি। ইন্টিগ্রেশনটা করলে কত হচ্ছে? আর এখানে এ স্কোয়ার টি হচ্ছে। আচ্ছা আমি শোনো, আমি ডাইরেক্ট মানগুলো বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এ স্কোয়ার টি মানে এই মানটা বসিয়ে দিচ্ছি, কারণ নিচে জিরো আছে তো সবগুলো জিরো হয়ে যাবে, তাহলে আর বেশি লিখতে হবে না। এ স্কোয়ার টি মানে টি এর মানটা বসিয়ে দিলাম, মাইনাস ফোর এ বি, এটা টি স্কোয়ার বাই টু, তাহলে টু হলো টি স্কোয়ার মানে এ বাই
2b তার স্কোয়ার বসিয়ে দিলাম, প্লাস 4b স্কোয়ার, এখানে টি কিউব বাই 3 হবে, তাহলে টি কিউব মানে a বাই 2b তার কিউব। আর বাকি মাইনাস সবগুলো জিরো হয়ে যাবে, কারণ নিচে জিরো আছে লোয়ার লিমিটটা। বোঝা গেছে এই লাইনটা? মানে একটা লাইন লিখিনি আর কি, ও মাইনাস লিমিটটা বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে কত, এখানে এ স্কোয়ার আর এ, মানে এ কিউব হলো, এখানে এ আর এ স্কোয়ার, এ কিউব, এখানেও এ কিউব, মানে এ কিউব সব জায়গায় আসে কিন্তু, ঠিক আছে? তো আমি এ কিউবটা কমন নিতে পারি। আর নিচে যদি দেখো তাহলে এখানে বি আছে, আর এখানে বি স্কোয়ার, এখানে বি আছে, কেটে যাবে, মানে একটা বি এখানে আছে, আর এখানে বি কিউব, এখানে বি স্কোয়ার কেটে, মানে নিচে আমি বিটা কমন নিতে পারি। তাহলে কি পড়ে থাকলো, এখানে 1/2 পড়ে থাকলো, আর এখানে পড়ে থাকলো মাইনাস 4/2, মানে -2 পড়ে থাকলো। না না না, আহ, এখানে টু, তো একটা টু এখানে আছে না, ফোর ফোর কেটে গেল, 2 পড়ে থাকলো, 1/2 পড়ে থাকলো। আর এখানে হচ্ছে তোমার 2 এর কিউব মানে 8, তাহলে 4 দিয়ে কেটে দাও 2, মানে 1/6, এটা কাটলো 1/6, মানে কি হলো, আর a³/6 বি হলো। এরকম অপশান আছে কোথাও? হ্যাঁ আছে, আর a³/6 বি। দেখো ইন্টিগ্রেশনটা আর ভ্যালুগুলো বোঝা গেছে, কাটাকাটি সিম্পলিফিকেশনটা। মানে এটা একবার নিজের হাতে করে দেখবে, বুঝতে পারলে? ভালো কোশ্চেন, পরীক্ষায় আসলে সময় লাগবে এই ধরনের কোশ্চেন। ঠিক আছে স্যার। হুম, তো এটা তো হয়ে গেল। আচ্ছা, তারপরেরটা দেখো। এখানে দেখো, এটা এরকম কানেকশন দেওয়া আছে, এখানে VA ভোল্টেজ, এখানে VB ভোল্টেজ আছে, এখানে আবার ব্যাটারি লাগানো আছে মাঝখানে। তো VA মাইনাস VBটা বের করতে হবে কিভাবে? ওটা অ্যান্সার স্যার? এর আগেরটা, হ্যাঁ, এটা আসলো এই নাম্বারটা, এই নম্বর। আর a³/6b না। আচ্ছা, এখানে এটাতে KVL অ্যাপ্লাই করে দাও, KVL। তিনটা ভোল্টেজ সোর্স আছে, বুঝতে পারছো? মানে এখানে ভোল্টেজ হচ্ছে VA আছে। আচ্ছা, একবার এদেরকেও দেখিয়ে দিই, মানে VA মাইনাস VB বের করতে হবে, আর এইগুলো দেওয়া আছে। তাহলে দেখো আমি VA, দেখো কারেন্টটা এদিকে যাচ্ছে তাই না, VA থেকে VB এর দিকে যাচ্ছে, কনসেপ্টটা এখানে শুনো, VA থেকে VB এর দিকে যাচ্ছে। তো এই 2 ওহম এর মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ হবে, তাই তো? ভোল্টেজ ড্রপ হবে, তো নিশ্চয়ই এখানকার ভোল্টেজটা একটু বেশি হবে, এখানে 3 ভোল্ট আছে, তো এখানকার ভোল্টেজ বেশি আছে নিশ্চয়ই, তাই না? আর এখানে ভোল্টেজ ড্রপ হয়েছে, তো ড্রপ হলে আমরা KVL এ ওটা মাইনাস ইউজ করব। তো -I × 2 ওহম। আর এখানে দেখো পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে কারেন্টটা, তাহলে এটাও -3 হবে, কনভেনশনটা তো এটাই ধরেছিলাম। আর এখানেও ড্রপই হবে, তাহলে এখানে
আই ইন্টু 1 ওহম, এটা ইজ ইকুয়াল টু ভিবি। ঠিক আছে, ভিবি অবধি যাচ্ছে, তাহলে এটা ইকুয়াল টু ভিবি অবধি। এবার আমাকে ভি এ মাইনাস ভিবি বের করতে হবে, তাহলে আমি করছি কি, ভি এটা ভিবিটা এই পাশে নিয়ে আসছি, তাহলে বাকিগুলো ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে 2i এখানে মাইনাস আই মানে 3i, আর মাইনাস থ্রিটা প্লাস থ্রি হয়ে যাবে। আইটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে 3 × 2 প্লাস 3, তাহলে 6 প্লাস 3, তাহলে 9 ভোল্ট। এর মানে এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 9 ভোল্টের। তাহলে ভিএ মাইনাস ভিবি 9 ভোল্ট। আচ্ছা একবার বলুন। আরেকবার বলছি, এখানে করছি ইংলিশটাতে। আসলে অনেকে ইংলিশের জন্য বলছিল, তো আমি এই জন্য একটু ট্রান্সলেট করে দিয়ে দিলাম গুগল থেকে। তো এখানে দেখো, ভি এ থেকে ভি বি এর দিকে যাচ্ছে, তো তাহলে ভি এ থেকে শুরু হলো কারেন্টটা যেতে, তারপরে যখন 2 ওহমে গেল ওখানে ড্রপ হলো, তাহলে আই ইন্টু 2 ড্রপ হলো, তারপরে এখানে ব্যাটারিটা নেগেটিভের দিকে যাচ্ছে, তাহলে এটাও -3 হলো, তারপরে এখানে আবার ড্রপ হবে, এটা 1, হ্যাঁ এটা 1 ওহম, তাহলে এখানেও ড্রপ হবে, তাহলে -1 ইন্টু আই হবে, আর এটা ইজ ইকুয়াল টু বিতে এসে দাঁড়াবে। তো ভি এ মাইনাস ভিবি কি হয়ে যাবে, বাকিগুলো এই পাশে নিয়ে গেলাম, -2i আর -i, তো -3i, 3i মানে 3 × 2 6, আর এটা প্লাস 3 9 হয়ে গেল। ওই স্যার ওটা -3 কেন বলতে, যেটা প্লাস হবে না? না না, ব্যাটারি কনভেনশনটা হচ্ছে আমাদের, যে যদি ব্যাটারি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায় তো পজিটিভ নিব, আর পজিটিভ থেকে নেগেটিভের দিকে গেলে নেগেটিভ নিব। এখানে কারেন্টটা এই দিকে যাচ্ছে, দেখো না, এই ব্যাটারিটা লক্ষ্য করো এটা এখানে। উল্টো ভাবে ধরলে, মানে প্লাস থেকে মাইনাসে দিয়ে গেলে ওটাকে প্লাস ধরা হয়, ঠিক ধরা হয়, হবে না না? না, এই কারেন্টের ডাইরেকশনটা বলে দিয়েছে এইদিকে যাচ্ছে, এই অ্যারোটা দেওয়া আছে, বুঝতে পেরেছো? এই জন্য এইভাবেই ধরছি, কারেন্টটা এইদিকে বলে দিয়েছে না, এইদিকে যাচ্ছে বেশি, তাহলে এখানকার হাই ভোল্টেজ আছে নিশ্চয়ই, তাহলে তাহলেই তো এইদিকে যাচ্ছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। এটা মনে হয় হুইস্টন, কোথাকার এটা, হুইস্টন ব্রিজের মনে হচ্ছে। চিত্রে প্রদর্শিত বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা আই এর মানটা বের করতে হবে, আইটা। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ আই। করো, কত হবে? স্যার 1/5 এটা ব্যালেন্স আছে না, ব্যালেন্স আছে কি, p/q মানে 1/3 30, হ্যাঁ ব্যালেন্সড আছে। তো ব্যালেন্স যদি হয়, তুমি 1/5 বললে হ্যাঁ স্যার। কেন, তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করো আগে। ব্যালেন্স হলে এটার দরকার নেই, মানে এটা নেই, তাহলে 10 আর 30 40, দেখুন আর এখানে 30 আর 9 30 হবে। 30 আর 90, 9 3 12 120, তাহলে 40 আর 120 প্যারালালে আছে, আর এর সাথে সিরিজ হচ্ছে 5 ওহম আছে। ঠিক আছে, এটা টোটাল রেজিস্ট্যান্সটা হবে, তাহলে কত হলো, 40 ইন্টু 120/160 প্লাস 5, তাহলে এখানে 0 0 কাটলো, 4 × 16 4 3, তাহলে 35 হলো, 35 রেজিস্ট্যান্স, তাহলে 35 ইন্টু আই ইজ ইকুয়াল টু 7, তাই আই ইজ ইকুয়াল টু, হ্যাঁ 7 5 1/5 হচ্ছে, তাহলে 0.2 হচ্ছে। তুমি কিভাবে বললে ডাইরেক্ট বলো তো?
কোন ট্রিক আছে? না স্যার, এটা আমি করছিলাম আজকে। ও আচ্ছা, করেছো। আমি বললাম কি কোনো ট্রিক ফ্রিক আছে নাকি আবার। না তাহলে আমি শিখে নিতাম, ভালো হতো। হ্যাঁ স্যার, এরকম একটা ঠিক আছে যে 3-এর 7 দিয়ে সে ছোটটাকে গুণ করতে হয়। ও, এই একটা মৌলভী সাহেব বলছিল যে এ, হ্যাঁ স্যার, আপনি তাহলে দেখেছেন? হ্যাঁ দেখেছি। ও বলে নাকি অনেক রিসার্চ করে বের করেছে ওটা। কিন্তু হ্যাঁ আমি স্যার, আমার স্যার 2 ঘন্টা না না শেখায় ফিজিক্স। কিন্তু আমি ওগুলোতে বিশ্বাস করি না। কারণ আমি যতক্ষণ না নিজে রিসার্চ করে বের করব কোনো একটা জিনিস, তো আমি ওর স্যাটিসফ্যাকশন আসে না, এই জন্য আমি করে নিই ভাই। এবার দেখা গেল উনি হয়তো কয়েকটা সার্কিটের ক্ষেত্রে করেছেন, তো ওটাতে হচ্ছে অন্যটাতে হলো না, বা কোনো ওর পিছে লজিকটা ফিলোসফিটা যদি বোঝা যায় তো তখন কনফিডেন্স আসে আর কি। এনিওয়ে, ওগুলোতে না গেলেই ভালো। এটা বলো, কিউ আধান যুক্ত একটি কণা এত বেগে আছে, একটি সুষম চৌম্বক ক্ষেত্রে এততে প্রবেশ করলে কণাটির উপর প্রযুক্ত বল কত? এ পার্টিকেল উইথ এ চার্জ কিউ এন্টার্স ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এটা ভেলোসিটিটা, এটা এটা ফোর্স কত হবে? তাহলে ফোর্স কত হয়? ফোর্সের রিলেশনটা মনে আছে? কিউ টাইমস ভি ক্রস বি, ভি ক্রস বি। দেখো এখানে এখানে ভি দেওয়া আছে, আর এখানে ভি কোথাও নেই অপশানে। এর মানে এখানে কিছু গন্ডগোল আছে। তো গন্ডগোল থাকলেও আমার খালি জানা আছে কি আই ক্যাপটা, আই ক্যাপটা জানা আছে না। তো আমি মানটা যাই হোক না কেন, আমি এখানে আই ক্যাপ বসিয়ে দিলাম, ক্রস বাকি এখানে যেটা আছে ওটা বসালাম। এবার দেখ, তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে কি হয়? কে ক্যাপ হয়, তাহলে 2 কে ক্যাপ হলো, প্লাস আই ক্রস কে করলে মাইনাস জে ক্যাপ হয়, তাহলে এটা 3 হলো। তাহলে দেখো মাইনাস জে ক্যাপ আর প্লাস কে ক্যাপ কোথায় আছে? একটাতেই আছে, কিউ তো আছেই। এর মানে দেখো এখানে কে ক্যাপের জায়গায় 2 এখানে আমাদের আসছে, এখানে 4 আসছে, এখানে -3 আসছে, এখানে -6 আছে। এর মানে এখানে এইটা 2 হবে, মানে এই ভিটার জায়গায় এটা 2 হবে। 2 যদি হতো তাহলে 2 2 যা 4 হয়ে যেত, আর 2 3 যা 6 হয়ে যেত। বোঝা গেছে? মানে এখানে কোশ্চেনটা কারেকশন করতে হবে, তারপরে অ্যান্সারটা বলছে। এর মানে এখানে মেন যে ফর্মুলাটা শিখতে হবে এই জিনিসটা, ফোর্সের রাশিমালাটা মনে রাখবে, তাহলেই হবে। এখানে কোশ্চেন মিস্টেক আছে, কোনো অসুবিধা নেই, পরীক্ষায় থাকবে না। ওকে, হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে। তারপরে দেখো, একটি কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 50 মিলি সেকেন্ড সময়ে 0 থেকে 2 অ্যাম্পিয়ার হলে কুণ্ডলীতে 40 ভোল্ট তড়িৎ চালক বল আবিষ্ট হয়। ওই কুণ্ডলীর সাবের সংখ্যা কত? If the current through a coil increases from 0 to 2 ampere in 50 milliseconds, an electromotive force of 40 volt is induced in the coil. The inductance of the coil is what? তো ইন্ডাকটেন্স মানে এলটার কথা বলা হচ্ছে, এলটার কথা, সাবেশাঙ্ক মানে এলটার কথা বলা হচ্ছে। তো এলটা মানে কি আমরা জানি। আচ্ছা, এপসাইলেন মানে কি হয়? এপসাইলেন মানে -L/dI/dt হয়, -L/dI/dt। মাইনাসটা ছাড়ো, এখানে মাইনাসটা এপসাইলেনের অভিমুখটার জন্য লেখা হয়।
বাট আমরা শুধু ভ্যালুটা দেখবো না তো। এটা আমাকে এল যদি বের করতে হয়, তাহলে এল মানে কি হবে, তাহলে এপসাইলন ডিটি বাই ডিআই করে দাও। এপসাইলন কত হয়েছে, মানে তড়িৎচালক বল 40 ভোল্ট, আর ডিটিটা হচ্ছে 50 মিলি সেকেন্ড। তো সেকেন্ডে যদি করো তাহলে 10⁻³ আর ডিআইটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে কত হচ্ছে, 2 দিয়ে কাটো, 20, 20×5 100, তাহলে 1000 হচ্ছে। আর এখানে 10⁻³ মানে 1 হচ্ছে 1 হেনরি। স্যার ঘিজি 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 হয়ে গেছে স্যার, একটু ফ্রেশ কথাই করুন। মানে এটা 10⁻³ আছে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, পেজের কি অভাব আছে। দেখো এল ইজ ইকুয়াল টু, এটা এপসাইলন দিয়ে শুরু করি, এপসাইলন ইকুয়াল টু -L ডিআই ডিটি, এটা প্লাস করে দিলাম। আমার এলটা বের করতে হবে, তাহলে এপসাইলন ইন্টু ডিটি বাই ডিআই। এপসাইলন বলেছে কত, 40, ডিটি 50 মিলি সেকেন্ড মানে 10⁻³ সেকেন্ড, আর আইটা 2 অ্যাম্পিয়ার। তো থাক, অ্যাম্পিয়ার লেখা দরকার নেই, সব এসআইতে বসালাম। এটা কাটলে 20 হলো, তাহলে 20 × 5 মানে 100, আর একটা 0, আর এটা হচ্ছে 1/1000, তাহলে 1 হেনরি। ঠিক আছে। স্যার এই যে স্যার শূন্য থেকে তড়িৎ প্রবাহ মাত্রাটা শূন্য থেকে যে 2 হয়েছে, এর জন্য কিছু হবে না স্যার? ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন কিছু আসবে না? হ্যাঁ, 0 থেকে বেড়ে মানে 2 অ্যাম্পিয়ার হলো। তো তো ওই তো আমি ওটাই করেছি না, ডিআইটা যেটা বেড়েছে ওটাই চেঞ্জটাই তো নিয়েছি। ডিআইটা চেঞ্জটা কত হয়েছে, তো চেঞ্জ 2 হয়েছে, ওটাই নিয়েছি। এখানে ইন্টিগ্রেশন আসছে না, বুঝতে পেরেছো? মানে হ্যাঁ স্যার, যে হ্যাঁ সমীকরণ থাকতো তাহলে হয়তো হতো নাকি স্যার? হ্যাঁ, মানে ডিআইটা ইউজ করেছি না, মানে চেঞ্জটাই তো ইউজ করেছি, আর টাইমটাও চেঞ্জ হয়েছে, 50 মিলি সেকেন্ড হয়েছে না, 1 থেকে শুরু করে। তো এই জন্য দুটোই আমি বসিয়ে দিয়েছি ওটাই। 50 মিলি সেকেন্ড মানে ডাইরেক্ট তো 50 মিলি সেকেন্ড হয়নি, ওটাও বেড়েছে এটাও বেড়েছে। ঠিক আছে, মানে এখানে ইন্টিগ্রেশন করতে হবে না আর কি, এমনি হয়ে যাবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। তারপরেরটা দেখো, কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ 36 μT এবং বিনতি কোণ 30 ডিগ্রি, ওই স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের মান কত? If the horizontal component of the geomagnetic field at a place is this and the declination angle, বিনতি কোণ, ডিক্লাইনেশন কি, ডিপ এটা হবে, এটা ট্রান্সলেশনটা ভুল করে দেওয়া, অ্যাঙ্গেল অফ ডিপ যেটা ইনক্লাইনেশনটা ইজ 30 ডিগ্রি, দ্য ভ্যালু অফ জিওম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্যাট প্লেস। এটা তো মনে আছে না ছবিটা, এই যে এই জিনিসটা। ডিক্লাইনেশন অ্যাঙ্গেল মানে কোনটা, অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন মানে যেটা চ্যুতি কোণ বলি আমরা, চ্যুতি, ওটা আর্থ ম্যাগনেটিক মানে আর্থ ম্যাগনেটিক মেরিডিয়ান আর জিও ম্যাগনেটিক মেরিডিয়ান, জিওগ্রাফিক মেরিডিয়ান যেটা, ওটা হচ্ছে থিটা। কিন্তু কোনো একটা হরাইজন্টালের সাথে ম্যাগনেটিক ফিল্ডটা কত অ্যাঙ্গেল করেছে, ওটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ। ঠিক আছে, তো এখানে ডেল্টাটার কথা বলা হচ্ছে, থিটাটার কথা নয়। তো ওখানে কি বলেছে কোশ্চেনটাতে, মনে হয় হরাইজন্টাল বিএইচটা বলে দিয়েছে
36 মাইক্রো টেসলা মনে হয় এরকম কিছু ছিল। তো যাই হোক, এখান থেকে আমি খালি রিলেশনটা চাচ্ছি, বিটা বের করতে বলেছি। তো এটা হচ্ছে বিএইচ। তাহলে এটা যদি ডেল্টা হয় তাহলে বিএইচ ইজ ইকুয়াল টু কি হবে, বি কস ডেল্টা হবে না? দেখো যার সাথে অ্যাঙ্গেলটা করে সেটা কস কম্পোনেন্টে, তো এই জিনিসটাই খালি জানতে হবে। আর ভার্টিক্যাল যেটা হয় সেটা হবে সাইন ডেল্টা, বি সাইন ডেল্টা। এটা জেনে নাও, তারপরে আমরা কোশ্চেনটাতে আসছি। সেকেন্ডটা একবার বলুন তো, এই উপাংশটা কোন দিকে কোনটা হচ্ছে? ঠিক আছে, আমি যে এখানে দেখাবো সেখানে দেখো, এইটা হচ্ছে বি এর ডাইরেকশন, ঠিক আছে? আর ডেল্টাটা কোথায় করেছে দেখতে পাচ্ছ। এবার এর এই উপাংশটা, এটা হচ্ছে অনুভূমিক উপাংশ, ঠিক আছে, হরাইজন্টাল কম্পোনেন্ট। আর এর এই উপাংশটা এটা হচ্ছে ভার্টিক্যাল। তো ডেল্টাটা কার সাথে করেছে, অনুভূমিকের সাথে করেছে না? এই যে ডেল্টাটা অনুভূমিকের সাথে করেছে, মানে এই যে ডেল্টা অ্যাঙ্গেলটা এটা অনুভূমিকের সাথে করেছে না? এটা হচ্ছে বি হরাইজন্টাল, আচ্ছা, ওটা cos থিটা তাহলে নাকি? তাহলে এটা কস থিটা হবে, আর এইটা হবে বি ভার্টিক্যাল, এটা সাইন থিটা। এবার কোশ্চেনটাতে আসো। এখানে ডাটাগুলো ঠিকঠাক। 36 মাইক্রো টেসলা যেটা, সেটা অনুভূমিকটা মানে বিএইচটা, মানে আসলে যেটা বলেছে বিএইচ ইজ ইকুয়াল টু 36 মাইক্রো টেসলা। বিএইচ মানে আমরা কি জানি, বি কস ডেল্টা ইকুয়াল টু 36। আর তাহলে বিটা বের করতে বলেছে, তাহলে 36 বাই কস ডেল্টাটা বলে দিয়েছে কত, 30 ডিগ্রি। তাহলে কস 30 ডিগ্রি মানে কত হয়, √3/2 হয়। 2টা উপরে চলে যাবে, তাহলে 72/√3 মাইক্রো টেসলা, ঠিক আছে, 72/√3 মাইক্রো টেসলা, 72/√3 মাইক্রো টেসলা। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, নেক্সট। একটি এসি বর্তনী প্রবাহ মাত্রা হচ্ছে এটা, আর প্রবাহ মাত্রা আরএমএস ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? মানে এসি কারেন্টটা দেওয়া আছে এরকম, আরএমএসটা আর কি এটা কত আছে এটা বলো। 5 + 4 sin 100 πt, মানে কারেন্টটা হচ্ছে 5 + 4 sin 100 πt, এই জিনিসটা না? ঠিক আছে, দেখে নি একবার। 5 + 4 sin 100 πt, ঠিক আছে। এবার এখানে দেখো, আমি বলছি শুনো, এখানে এই 5 যে জিনিসটা আছে এটা কি এসি কম্পোনেন্ট না ডিসি? ওটা তো ডিসি। ডিসি স্যার। এটা ডিসি, রাইট। তো এটা তো ডিসি, তাহলে আমি লিখে দিচ্ছি আই ডিসিটা 5। তাহলে এসিটা কত, 4 sin 100 πt। দেখো ডিসিটা তো, মানে ডিসিটা যেটা হয় এটা আরএমএস ভ্যালু অ্যাকচুয়ালি এসির ক্ষেত্রে। তো এখানে যদি আরএমএস ভ্যালু করি তাহলে কোথায় I0/√2 হয়, তাহলে এখানে 4/√2 হলো, মানে 2√2 হলো। এটা শুধু আরএমএস এসিটার বের করলাম, তাহলে পুরো আইটার আরএমএস কত হবে, স্কোয়ার রুটও এই দুটো হয়, মানে ডিসিটা স্কোয়ার নাও আর আরএমএস এসিটার স্কোয়ার নাও। মানে আমি এটা বলছি যে 5-এর স্কোয়ার নাও প্লাস 2√2 এর স্কোয়ার নাও, স্কোয়ার রুট 5।
তাহলে 25 আর এখানে কত হলো, 4 গুণ 8 হলো, তাহলে এটা হবে answer। কত হচ্ছে 33। এটা মানে এটা তুমি ইন্টিগ্রেশন করে করতে পারবে, বাট ওটা একটু লেন্দি হয়ে যায়, ঠিক আছে, এভাবে করে করো। তো ওটা ইন্টিগ্রেশন করেই করতে হবে। হ্যাঁ, মানে এই ফর্মুলাটা মনে রাখবে যে আই আর এম এস বের করতে হলে এসি আর ডিসি যদি থাকে, তো আই আর এম এস স্কোয়ার হয় আই ডিসি স্কোয়ার প্লাস আই এসি স্কোয়ার। মানে এসিটারও আর এম এসটা অ্যাকচুয়ালি। এবার আম্বিয়া বলবে আর কত মনে রাখবে স্যার। আচ্ছা, তো এবার এটাতে চলে যায়। তড়িৎ মুখ্য নলে গ্যাস আয়নিত হওয়ার কারণ কি? এটা তো তোমরা বলতে পারবে কেমিস্ট্রির লোকজন। রিজন ফর আয়োনাইজেশন অফ গ্যাস ইন ইলেকট্রোফোরেসিস টিউব। কি কারণ? কারণ হচ্ছে যে গ্যাসের নিস্তড়িত অণুগুলো, নিউট্রাল যে অণুগুলো আছে তাদের মধ্যে সংঘর্ষ হয়। ধনাত্মক আয়নগুলো এবং নিস্তড়িত অণু বা পরমাণুর মধ্যে সংঘর্ষ হয়। ইলেকট্রন এবং নিস্তড়িত অণু বা পরমাণুর মধ্যে সংঘর্ষ হয়। ফোটন এবং নিস্তড়িত অণু বা পরমাণুর মধ্যে কোনটা হবে? সিটা সিটা হবে। ডিরেক্টটা নাকি? একদম সিটা হবে। ইলেকট্রন নিস্তড়িত ইলেকট্রনকে ওটা পাঠানো হয় না, তো ইলেকট্রনটা ওদের কলিশন করে কি হয়ে যায়, ওটা আয়োনাইজ করে যায়। কলিশন বিটুইন ইলেকট্রনস এন্ড ফ্রি মলিকিউল অর অ্যাটমস। এটা হলো। তারপরেরটা দেখো, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বনাম কৌণিক ভরবেগের রেখাচিত্র কোনটা হবে? তাহলে ডি ব্রগলির হাইপোথিসিস কি ছিল? ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই স্যার পি। ব্যস্তানুপাতিক। হুম। এইচ বাই পি, তা কোনটা হবে গ্রাফটা বলো? এটা হবে। এটা হবে অবশ্যই। পিটা জিরো মানে ল্যামডাটা ইনফিনিটি না, তাহলে ইনফিনিটিতে গেল। ল্যামডা পি ইনফিনিটি মানে ল্যামডা জিরোর দিকে, মানে এটাই হবে। রেক্টেঙ্গুলার হাইপারবোলা বলা হয় এটা, তাই না? সমপরাবৃত্ত না কি বলা হয় বাংলাতে? বাংলা হ্যাঁ স্যার, টার্মগুলো বিশাল সমপ্রবিত্ত। চাপের। সিবি মোডে যুক্ত ট্রানজিস্টারে আইসিটা হয়তো আলফাটা হতো, ট্রানজিস্টারের ভূমি প্রবাহ মাত্রা কত, আইবিটা কত? ট্রানজিস্টার কানেক্টেড ইন সিবি মোড হ্যাজ আইসি 1 milliampere, alpha 0.95, the value of the ground current, ground না base current, এটা IB of that transistor will be, বলো। স্যার এই জায়গাটা স্যার সমস্যা আছে স্যার, এই জায়গাটা সমস্যা স্যার। এই জায়গাটা উল্লেখ করলাম স্যার, একটু দেখবেন যে স্যার কোন কি মুডে কখন কি কারেন্ট সব দিচ্ছে স্যার। মোডটা যাই হোক, ওটা অত চিন্তা করো না, তুমি এটা মনে করো খালি যে আলফা মানে আইসি বাই আইই, ঠিক আছে? আলফা মানে আইসি বাই আই, আর বিটা মানে আইসি বাই আইবি, ঠিক আছে? এবার এখানে দেখো আলফাটা 0.95, আলফা আইসি বাই আইই, আইই লিখেছিলাম তো, তারপরে হ্যাঁ, আবার বিয়ে এটা বিয়ে মিল আছে। বিট বিটার বি আছে দেখবো। আচ্ছা, তো 0.95, 0.95 কোথায় গেল? আইসিটা হচ্ছে 1 mA, আর আই হলো, তাহলে আই ইটা কত? 1/0.95, তো আই ইটা এটা 1/0.95, ঠিক আছে। আর তোমাকে বলছে কি যে আই বিটা কত হবে, আই বিটা তো আমরা আবার জানি আইসি প্লাস
আই বি মিলে আই ই হয়, তাহলে আই বিটা হয়ে যাবে আইসি মাইনাস আই ই মাইনাস আইসি, মানে 1/0.95 -1। তো এটা করলে কত হচ্ছে? 1 - 0.95 মানে 0.05 বাই 0.95, মানে 5/95। 5 দিয়ে কি হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে 5 দিয়ে যদি কাটো তাহলে 1/19, 1/19 করলে কোনটাই তো আসছে না মনে হয়। স্যার আমি এটা ওই বিটার মানটা বের করে নিয়েছি আলফা দিয়ে, আচ্ছা, তারপরে করেছি হ্যাঁ আইবির মান এটা বের করলে করে। 0.05 আসছে আর কি, 0.05। বিটা বের করেছো? সমান আলফা ও বাই হ্যাঁ, 1 সেটাও হবে ঠিক, মানে তুমি এটা করেছো ওটাও হবে। দেখো আলফাটা হচ্ছে 0.95, তো তাহলে ও বলছে আমি বিটাটা বের করেছি, তাহলে 0.95 বাই 1 মাইনাস আলফা হয়, তাহলে 1 - 0.95 মানে 0.05। তাহলে এটা হলো এই জিনিসটা, তাহলে 19 হলো বিটাটা। ঠিক আছে, বিটাটা 19 হলো, এটা মানে আইসি বাই আইবি। তাহলে আইবি মানে আইসি মানে 1 মিলি অ্যাম্পিয়ার বাই 19, আবার 1/19ই আসছে, মানে 0.05ই আসছে। আমাদেরও 1/19 কোথায় আসছিল, একটু বড় হয়ে গেল মনে হয়। এনিওয়ে 0.05 আসছে। এটা বলো তো 26টা কি হবে, কোনটা হতে পারে? 0.07 আছে, হ্যাঁ G7 খালি মনে রাখলে হবে না, কিন্তু ওটা 0.7 ছিল। একটি পদার্থের যোজক পটি ও পরিবহন পটির মধ্যে পটি ভাগ 0.07, তাহলে পদার্থটি কি? দ্য ব্যান্ড গ্যাপ ধাতব। বিটুইন দ্য এক্সাইটেশন ব্যান্ড অ্যান্ড দ্য কন্ডাকশন ব্যান্ড, এটা ব্যালেন্স ব্যান্ড হবে। সাবস্টেন্স 0.07, তাহলে 0.07 হলে মেটাল হবে না, টেন্স টু 0 আর কি। দেখো যার এইসের ক্ষেত্রে সেমিকন্ডাক্টরে দেখো না, G7 যেটা বলছিলাম 0.7 হয়, আর সিলিকনের ক্ষেত্রে 1.12 হয়, তাই না? তো এটা তো অনেক কম, তো আমরা মেটালের দিকে রাখবো এটাকে। এগুলা ডিমডুলেশন, স্পেসিফিক মান আছে তো ধাতুর ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, আর এটা 0.0 আছে না, 0.0 10/1 এই দুটো ভ্যালু মনে রাখবে, এটা বলেছিলাম আগে। হুম, সমান পড়েছে। হুম। আর এটা বলো ডিমডুলেশনটা কোনটা হবে? মডিউলেটেড সিগন্যাল থেকে বার্তা এটা সিগন্যালে পৃথক করার প্রক্রিয়া, তাই না? হ্যাঁ স্যার প্রথমটাই। এটাই হবে। Demodulation is the process of separating the message signal from the modulated signal. Yes, এটা ভালোই ট্রান্সলেট করেছে। বার্তা সিগন্যালের সাহায্যে বাহক সিগন্যালের বিস্তার পরিবর্তন করা প্রক্রিয়া, না এটা কি বলতো, এটা এএমটার কথা বলা হচ্ছে। বাহক সিগন্যালের সাহায্যে বার্তা সিগন্যালের বিস্তার পরিবর্তন করার প্রক্রিয়া একই নাকি বলেছি? বার্তা সিগন্যালের সাহায্যে বাহক সিগন্যালের, না 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 এটা না, এটা হচ্ছে এএম। এটা বার্তা সিগন্যালের সাহায্যে বাহক সিগন্যালের কম্পাঙ্ক পরিবর্তন, এটা এফএমটার বলা হচ্ছে, কিন্তু এখানে ডিমডুলেশন মানে এটা।
ওকে, তো এগুলোই ছিল আজকে, অনেকক্ষণ পড়লাম, পড়ো ভালো করে, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার সো মাচ। দিয়ে দিন ওই প্র্যাকটিস